আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই? আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে বর্জ্য নিষ্কাশন, না? এতে কি মোটামুটি পড়া আছে নাকি সবার? আচ্ছা, যাদের নাই আমার মতো যারা একটু ফাঁকিবাজ, আমরা আজকে মোটামুটি পুরোটা একবারে শেষ করে ফেলা, কেমন? আচ্ছা, সবাই আশা করি বই আনছো নাকি? আচ্ছা, দেখা যাচ্ছে বোর্ড নাকি আর একটু বড় করবো? দেখা যাচ্ছে? আরো বড় করবো? আর বড় করলে টানতে অসুবিধা হবে। আচ্ছা ভাইয়া, দেখো আসো আমরা তাহলে শুরু থেকে একবার একটু চিন্তা করি। দেখো, এই অধ্যায়ে আমরা মূলত পড়বো হচ্ছে শুরুর দিকে কি রেচন পদার্থ। হুম তো প্রথম কথা যেটা অধ্যায়ের বেসিক, সেটা হচ্ছে যে রেচন পদার্থ আমরা কাদেরকে বলি। সবসময় মনে রাখবা, যাদের মধ্যে নাইট্রোজেন জাতীয় পদার্থ আছে বা নাইট্রোজেন জাতীয় পদার্থকে বলা হয় রেচন পদার্থ। এরকম কি কি আছে? তিনটা জিনিস: ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। তাহলে বলো রেচন পদার্থ কি কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। আচ্ছা, তাহলে কি ঘাম এটা কি রেচন পদার্থ? আমাদের নিঃশ্বাসের মাধ্যমে যে পানি বের হয়ে যায় এটা কি রেচন পদার্থ? তা কিন্তু না। তাহলে রেচন পদার্থ হচ্ছে তিনটা: ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। ওকে, আসো আমরা তাহলে সামনের দিকে যাই। শুরুতেই দেখো যে এখানে আমাদের একটা সুন্দর চিত্র দেওয়া আছে, একটা মানুষের চিত্র। সেখানে খেয়াল করো যে আমাদের প্রতিদিন মোটামুটি 26 ml পর্যন্ত পানি আমরা খাই, আর 26 ml মতো পানি আমরা বডি থেকে বের করে দিই, বিভিন্নভাবে বের হতে পারে। দেখো যে শুরুতে একটা দেওয়া আছে পানি পান। নর্মালি আমরা দেখা যায় দিনে 1.5 লিটারের মতো পানি খাই। দেখো 1450 ml, 1.5 লিটারের মতো পানি খাই। আর নর্মালি খাদ্যের মাধ্যমে ধরো আমরা ভাত খাচ্ছি, ভাতের মধ্যে একটু পানি আছে, আছে না? শাকসবজি খাচ্ছি, সবকিছুর মধ্যে কিন্তু পানি আছে। এটা হচ্ছে 800 ml মতো। কোষীয় শ্বসন, এটা একটু বলে দিই। দেখো, এই যে কোষীয় শ্বসন, তোমরা জানো যে আমাদের শ্বসনের যে লাস্ট ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, তাই না? ওটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া নাকি সাইটোপ্লাজমে? মাইটোকন্ড্রিয়া, তাই না? মাইটোকন্ড্রিয়া, ওইখানে আমাদের কিন্তু শ্বসনের সময় ওই যে লাস্টে দেখবা যে অক্সিজেন, হ্যাঁ, তার সাথে ওই যে ইলেকট্রন যুক্ত হয়ে যায়, হ্যাঁ, তারপর একটা প্রোটন যুক্ত হয়, হওয়ার পর এখান থেকে কিন্তু ওই যে পানি তৈরি হয়। হ্যাঁ, তাহলে ওইখান থেকে আমাদের ওই যে শোষণ লাস্টের ধাপে ওইখানেও 350 ml পানি তৈরি হয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার প্রতিদিন কি পরিমাণ পানি আমার বডি গ্রহণ করছে, আর বাকিটা আমরা বের করে দিব। এই যে দেখো, মূত্রের মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম পোর্শনটা বের হয়ে যাচ্ছে 1.5 লিটারের মতো। তাহলে খেয়াল করো দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমরা পানি পান করছি মোটামুটি 1.5 লিটারের মতো, বের হয়ে যাচ্ছে 1.5 লিটারের মতো, সহজ হিসাব। আচ্ছা, এটা তোমরা পড়েছো নাকি? ফুসফুস থেকে আমরা এই যে 400 থেকে 600 ml মতো বের হয়, আমরা শ্বসন পড়ার সময় পড়ছি। তারপরে দেখো যে ঘামের মাধ্যমে 600 ml বের হয়। যদি কেউ বিরহে কান্নাকাটি করো সামান্য, হ্যাঁ, প্রতিদিন তো আর সবাই কান্নাকাটি করে না। আচ্ছা, আর এই হাগুর মাধ্যমে হচ্ছে গিয়ে 100 ml মতো পানি বের হয়ে যায়। ঠিক আছে ভাই, আমাদের এই হাগু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, বুঝছো? এটা উল্টাপাল্টা হইলে জীবনে অনেক সমস্যা। আসলে দেখো যে আমরা শুরুতেই যে রেচন পদার্থের কথা বলে আসছি, সেটা হচ্ছে যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ হলে তখন আমরা তাকে বলবো রেচন পদার্থ। তাহলে রেচন পদার্থ তিনটা কি কি ছিল বলো? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। ওকে, আসো আমরা তাহলে সামনের দিকে যাই। ওকে ভাইয়া, তাহলে আমরা মোট পানি গ্রহণ করলাম কত ml? 2600 ml, এবং পানি বের হয়ে গেল 2600 ml। ওকে, আসো সামনের দিকে যাই। ওকে, দেখো এখানে আমাদের তিন ধরনের প্রাণীদের নাম একটু পড়তে হবে। দেখো, ইউরিওটেলিক, ইউরিকোটেলিক, আর একটা হচ্ছে অ্যামোটেলিক। নাম শুনে বুঝতে পারছো যে যাদের ক্ষেত্রে রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, যেমন আমরা, আমাদের হিসুর মাধ্যমে কিন্তু ইউরিয়া বের হয়ে যায়, তাই না? তাহলে আমরা হচ্ছে ইউরিওটেলিক। কিন্তু যারা আছে ওই ধরো বৈশাখীর মতো, যারা হচ্ছে তোমার মনে করো ঘাসফড়িং, হ্যাঁ, মানে পতঙ্গ বা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তারা কিন্তু ইউরিক অ্যাসিড বের করে দেয়। তোমরা ঘাসফড়িং পড়ার সময় পড়ছো ইউরিক অ্যাসিড এরকম দানা দানা মল টাইপের আর কি, ওদের যেটা বের হয়ে যায় ইউরিক অ্যাসিড। আর কিছু কিছু যেমন রুই মাছ, রুই মাছের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে রেচন পদার্থ হিসেবে বের হয়ে যায়। তাহলে আমাদের নামগুলোকে মনে রাখতে হবে। দেখো, ইউরিওটেলিক হচ্ছে মানুষ এবং কিছু সামুদ্রিক প্রাণী। ইউরিকোটেলিক এটা তোমরা চাইলে একটা ওই যে আমাদের যে বাস্তুতন্ত্রের সিস্টেম এভাবে মনে রাখতে পারো। দেখো, প্রথমে হচ্ছে পতঙ্গ বা ঘাসফড়িং। এই পতঙ্গকে খায় কে? টিকটিকি। টিকটিকি আবার খায় কে? সাপ। সাপকে আবার খায় কে? পাখি। তাহলে দেখো এই চারটা জিনিস যে কে কাকে খায় এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। তাহলে ইউরিকোটেলিক বা ইউরিক অ্যাসিড যাদের প্রধান রেচন পদার্থ হিসেবে বেরোয় যাচ্ছে বডি থেকে, তাহলে দেখো প্রথমে হচ্ছে গিয়ে পতঙ্গ বা আর্থ্রোপোডা, ঘাসফড়িং, সব একবারই কিন্তু পড়ে ফেলবা। ওকে, দেন পতঙ্গকে খাচ্ছে হচ্ছে টিকটিকি, টিকটিকি খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে কে? পাখি। ওকে, পাখিকে আবার আমরা খাচ্ছি, কিন্তু আমরা কি ইউরিকোটেলিক? আমরা কি ইউরিওটেলিক। তাহলে আমাদের রেচন পদার্থ কি? প্রথম ইউরিয়া। আমাদের প্রধান রেচন পদার্থ কি? ইউরিয়া। ইউরিয়া তৈরি হয় কোথায়? কিডনিতে নাকি যকৃতে? আচ্ছা থাক, তাহলে আমরা এটা পরে পড়বো। আচ্ছা, এরপর দেখো অ্যামোনোটেলিক, এই যে অ্যামোনিয়া প্রধান রেচন পদার্থ হিসেবে বের হয়। এটার ক্ষেত্রে দেখো এই যে হাইড্রা, কেঁচো এবং কিছু মাছ। হ্যাঁ, মাছের কথা তো বললাম, রুই মাছ। আর হাইড্রেট একটু মনে রাখবা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে তিন ধরনের পদার্থ জানলাম: ইউরিওটেলিক, ইউরিকোটেলিক এবং অ্যামোনোটেলিক।
আচ্ছা, তারপরে দেখো কিছু পিত্তরঞ্জক, ঘাম, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি আছে, কিন্তু এরা কি রেচন পদার্থ বলো তো? এরা কিন্তু রেচন পদার্থ না। ওকে ভাই, এই যে আমাদের হাগু হলুদ হয়, এটা কিন্তু বিলিরুবিনের জন্য। সবার কি হলুদ হয় না? হওয়ার তো কথা, হলুদ না হইলেও কিন্তু সমস্যা, এগুলো দেখবা মেডিকেলে যাওয়ার পর ইনশাল্লাহ। তো এখানে দেখো আমাদের যখন আরবিসিটা ভেঙে যায় স্প্লিনে বা যকৃতে, তখন কিন্তু এই যে আমাদের বিলিরুবিন, বিলিভার্ডিন ইত্যাদিতে পরিণত হয় না। বিলিরুবিনের কালার কি? হলুদ, এবং এটার জন্য হচ্ছে মলের কালারও হয় হলুদ। আর বিলিভার্ডিনের কালার কেমন? সবুজ। বিলিভার্ডিনের কালার হচ্ছে সবুজ। আচ্ছা আসুন তাহলে সামনের দিকে যাই। এবার দেখো যেখানে আমাদের রেচনতন্ত্র, আমরা একবার একটু চিত্রটা দেখতে চাই। এখানে দেখো, আসো আমরা এই চিত্রটা দেখে আরো ভালো মতো বুঝতে পারবো। ওকে ভাইয়া, খেয়াল করো, এখানে আমাদের মোটামুটি রেচনতন্ত্রের চিত্রটা সুন্দর করে আঁকা আছে, আমরা একবার একটু বুঝে বুঝে পড়ি। একটু নিচে বাবা। ওকে আসো, দেখো খেয়াল করো, আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে এটা হচ্ছে আমার ডান বৃক্ষ, এটা হচ্ছে বাম বৃক্ষ, তাই না? সেটা কোন লেভেলে থাকে একটু চিন্তা করে দেখছো? এই যে ডান বৃক্ষটা একটু এর উপরে থেকে, আমি তো অত সুন্দর কাটতে পারি না, বাট ওই লিভারটা এই ডান খণ্ডের উপরে থাকে, যার জন্য আমাদের ডান বৃক্ষটা কিন্তু একটু নিচে। তুমি যখন মেডিকেলে গিয়ে দেখবা যে অ্যানাটমিতে কিডনির ভিসাটা ধরা লাগে, তখন একটা হাত একটু উপরে দেওয়া লাগে, একটা হাত একটু নিচে দেওয়া লাগে, হ্যাঁ, যাতে ওই লেভেলটা আর কি ঠিক থাকে, অ্যানাটমিক্যাল পজিশন যেটাকে বলে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমার ডান বৃক্ষ, তাহলে একটু নিচে হচ্ছে ডান বৃক্ষ, কারণ উপরে আমার যকৃৎ আছে। ওকে, এরপর দেখো এই যে বৃক্ষের মাথার উপরে একটা গ্রন্থি বসে আছে, এরকম দেখা যাচ্ছে, এই যে সবুজ কালারের, এটার নাম কি? অ্যাড্রেনাল গ্রন্থি। কি নাম? অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি, তোমরা অনেক হরমোনের নাম পড়েছো, যেমন হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, হ্যাঁ, মিনারেলোকর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড, এরকম অনেক হরমোন আছে। যেমন ওই যে অ্যালডোস্টেরনের নাম শুনছো না তোমরা? শুনছো অ্যালডোস্টেরন? এটা কিন্তু অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আসে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে যে অ্যাড্রেনাল গ্রন্থি কিন্তু আমাদের রেচনতন্ত্রের অংশ না। এটা আমাদের রেচনতন্ত্রের অংশ না, সবসময় মনে রাখবা যে অ্যাড্রেনাল গ্রন্থি কিন্তু রেচনতন্ত্রের অংশ না, এটা কিন্তু আমাদের হরমোন তন্ত্রের মধ্যে বা ওটার মধ্যে পড়ে আর কি। এগুলো আমাদের কিডনির কথা। এবার দেখো যে আমাদের এই কিডনির মধ্যে অনেক স্ট্রাকচার আছে, আমরা বাইরে থেকে আরো দেখবো। একটা জিনিস একটু বলি, দেখো যে এটা ভেতরের দিক থেকে হচ্ছে অবতল, তাই না? এটা এমনি কমন কথাবার্তা আর কি। সেখান থেকে একটু খেয়াল করো, এই যে আমাদের জিনিসটা বের হয়ে যাচ্ছে নিচের দিকে, এটাকে কি বলে? ইউরেটার। এটাকে কি বলে? ইউরেটার, হ্যাঁ। এবং ইউরেটারটা গিয়ে দেখো এখানে এই যে মূত্রথলির মধ্যে আস্তে আস্তে মূত্র জমা করছে। ওকে, আমরা আরো ভেতরের স্ট্রাকচার দেখবো ইনশাল্লাহ। তো এখানে দেখো লাল কালারের যেটা আঁকা হয় সবসময় মনে রাখবা, লাল কালার দিয়ে আমরা আঁকি হচ্ছে ধমনী, এবং নীল কালার দিয়ে আঁকি হচ্ছে শিরা। ওকে, তো এই যে রেনাল শিরা যেটা এখান থেকে বের হয়ে যাচ্ছে, মনে রাখবা এটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় শিরা, সবচেয়ে বড় বা বৃহত্তম শিরা হচ্ছে রেনাল শিরা। মনে থাকবে? ও তোমরা আসছো, ভেরি গুড। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জাস্ট এই কথাগুলো জানলাম, কিছু আমাদের এখান দিয়ে লাগবে না। তো ইউরেটার দেখো, জিজ্ঞেস করে ইউরেটার কতগুলো থাকে? ইউরেটার কিন্তু এক জোড়া, দুইটা। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের মূত্রথলির আয়তন এবং আমাদের আয়তন সমান, জানো কত? জানো 1500 সিসি, হ্যাঁ 1500 ml। দেখছি তাহলে কত একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আমাদের এই মূত্রথলির মধ্যে এক রকমের পেশি থাকে, তার নাম হচ্ছে ডেট্রুসর। কি নাম বলো? ডেট্রুসর। এই ডেট্রুসরের জন্য আমরা অনেক সময় চেপে রাখতে পারি, হ্যাঁ। তো দেখবা নর্মালি যে মেয়েদের কিন্তু এই ডেট্রুসার পেশির উপর কন্ট্রোল, দেখা যায় কি আমরা 10-12 ঘন্টা যখন ছেলেরা ট্রেন জার্নি করি, বাস জার্নি করি, আমরা দেখা যায় একটু পরপরই কিন্তু হিসু করতে বাস থেকে নেমে যাই। মেয়েরা কি নামে? খুব কম নামে দেখবা। আমাদের মা, দাদি, ইভেন যারা বয়স্ক হয়ে যায়, বয়স্ক মানুষজনে দেখবা যে লাইক নানা দাদারা কিন্তু অনেকবার মানে বিছনা হিসু করে দেয়, কিন্তু দাদি বা নানি এনাদের দেখবা কন্ট্রোল অনেক বেশি। ঠিক আছে, এটা হচ্ছে ডেট্রুসার পেশির কথা বললাম। এই যে দেখো ডেট্রুসার পেশি আছে, এবং লাস্টে হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা, এখান থেকে আমাদের মূত্র বের হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা বেসিক চিত্রটা একবার একটু বুঝে আসলাম। এবার আসো আমরা এখান থেকে যেগুলো দাগানো লাইন আছে এগুলো একটু পড়ি। ওকে ওকে, আসো দেখো তাহলে আমাদের উপাদান কি কি আছে। দেখো এক জোড়া বৃক্ক, এক জোড়া ইউরেটার, একটি মূত্রথলি এবং একটি মূত্র নালী। সেটা কোনটা কোন পজিশনে থাকে এত ইম্পর্টেন্ট লাগবে না, এখানে এত ইম্পর্টেন্ট নাই, আমরা নিচের দিকে চলে যাই। দেখো ইউরেটারের কথা বলে ফেললাম। দেখো বাবা, ইউরেটারের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। তো তোমরা আমাদের বডির আর কি কি আছে 25 সেন্টিমিটার, যেমন আমাদের পাকস্থলীর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, ডিওডেনামের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, হ্যাঁ। আর এই যে আমাদের ইউরেটারের দৈর্ঘ্য কিন্তু 25 সেন্টিমিটার, একটু চাইলে মনে রাখতে পারো, এগুলো তেমন পরীক্ষা আসে না। আচ্ছা, এবার মূত্রথলিতে এই যে আমাদের ডেট্রুসার নাম পেশি আছে বলে ফেললাম, এবং দেখো এখানে 700 থেকে 750 ml পর্যন্ত মূত্র ধারণ করতে পারে, কিন্তু 280 থেকে 320 ml হলে তখন আর কি ইচ্ছা জাগে যে আমি চাই মূত্র ত্যাগ করতে। এই আচ্ছা, এবার দেখো ইউরেথ্রা বা এই যে মূত্রনালী, হ্যাঁ, এই জিনিসটার একটু দৈর্ঘ্য দেখবা। দেখো
নরমালি কি হয় যে এটা পুরুষের ক্ষেত্রে এটা একটু লম্বা থাকে, কারণ পুরুষের ক্ষেত্রে একটা এক্সট্রা অর্গান থাকে যেটা মেয়েদের ক্ষেত্রে নাই, আছে নাই। এটার জন্য কি হয়, এটার জন্য কিন্তু দেখো কয়েক সেন্টিমিটার এক্সট্রা। পুরুষের ক্ষেত্রে নালীটা একটু লম্বা 18 থেকে 19 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 3.5 থেকে 4। এই জিনিসটা একটু অসুবিধা আছে, সেটা হচ্ছে মেয়েদের যেহেতু এই ইউরেথ্রার দৈর্ঘ্যটা কম, এর জন্য মেয়েদের ইউটিআই বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনটা বেশি হয়। এটা একটু রাখবা, ঠিক আছে? তাহলে মেয়েদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা বেশি হয় কেন? কারণ ওদের ইউরেথ্রার দৈর্ঘ্যটা কম। কত সেটা? 3.5 থেকে 4 সেন্টিমিটার। বলো কত? 3.5 থেকে 4 সেন্টিমিটার। পুরুষের ক্ষেত্রে কত? 18 থেকে 19 সেন্টিমিটার। পুরুষের ক্ষেত্রে কত? 18 থেকে 19 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে নিচে কোন বৃক্কটা, ডান না বাম? ডান, নিচে ডান। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা বৃক্কের মধ্যে যাই, যে আমাদের বৃক্কের কি কি বৈশিষ্ট্য পড়তে হবে। তো বৃক্কের ক্ষেত্রে দেখো যে আমাদের বৃক্কের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে ওই সেম ভাবে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের আর কি কি আছে? রিফা পারবা? ট্রাকিয়া 12 সেন্টিমিটার, হৃৎপিণ্ড 12 সেন্টিমিটার, আরেকটা আছে অর্গান ফেলোপিয়ান টিউব, তাই না? তোমরা কি নাম শুনছো? ফেলোপিয়ান টিউব, হ্যাঁ এটা মনে রাখতে পারো। এগুলো হচ্ছে 12 সেন্টিমিটার। দেখো প্রস্থ হচ্ছে 5-6 সেন্টিমিটার, এটা না পড়লেও সমস্যা নাই। ওজনটা একটু পড়বা, কিন্তু বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে হাইলাম। দেখো এখান থেকে দেখো কিছু জিনিস ঢুকছে অথবা বের হয়ে গেছে। যখনই কোন একটা স্ট্রাকচারের ভেতর দিয়ে কিছু একটা ঢুকবে অথবা বের হয়ে যাবে তখন সেটাকে বলে হাইলাম। যেমন আমরা ফুসফুসের ক্ষেত্রেও কিন্তু হাইলাম পড়ছি। ওকে, সো কি বের হয়ে যায় কি ঢুকে আমরা দেখবো সামনে গিয়ে ইনশাল্লাহ। এখান থেকে একবারে পড়ে ফেলো, হ্যাঁ শুনো মনে রাখবা যে চিত্র দেখো একটু, দাঁড়াও এখানে খেয়াল করো, মনে রাখবা যে ভেতরে ধমনী এবং স্নায়ু, এরা দুজন হচ্ছে হাইলাম দিয়ে ভেতরে ঢুকে, আর বের হয়ে আসে রেনাল শিরা এবং এই যে ইউরেটার। মনে থাকবে? তাহলে দুইটা জিনিস বললাম, রেনাল ধমনী এবং স্নায়ু, ওখানে নিচে দেখো লেখা আছে। তাহলে রেনাল ধমনী এবং স্নায়ু কিন্তু হাইলাম দিয়ে ভেতরে প্রবেশ করছে এবং রেনাল শিরা বের আসছে। রেনাল শিরার সাথে আরেকটা কি বললাম? ইউরেটার, এই যে ইউরেটার দুইটা বের আসছে, ঠিক আছে? আচ্ছা আসো তাহলে আমরা নিচের দিকে যাই। ওকে, দেখো এখানে সুন্দর করে লেখা আছে এই যে আমাদের রেনাল ধমনী এবং স্নায়ু বৃক্কে প্রবেশ করে, আর এই যে ইউরেটার এবং রেনাল শিরা বের হয়ে যায়। এবং আমি একটু আগেই বলে আসলাম যে রেনাল শিরাকে দেহের সবচেয়ে বড় শিরা বলা হয়, রেনাল শিরাকে দেহের সবচেয়ে বড় শিরা বলা হয়। হ্যাঁ, এটার সাথেও একটু আসলে ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি বড় শিরা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। ওই যে নিচ থেকে আমাদের সব ব্লাড নিয়ে হার্টের কাছে নিয়ে যায়, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে নিম্ন মহাশিরা আর কি যেটাকে বলে, এটা হচ্ছে সবচেয়ে বড়। বাট এখানে যেটা আছে আমরা সেটাই মনে রাখি যে রেনাল শিরা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় শিরা। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভাই বৃক্কের আবরণের নাম কি? দেখো সবসময় মনে রাখবা ক্যাপসুল মানে হচ্ছে আবরণ। ক্যাপসুল মানে কি? আবরণ। ধরো বোম্যান্স ক্যাপসুল, এটাও একটা আবরণ। গ্লিসান্স ক্যাপসুল, এটা কি? আবরণ। রেনাল ক্যাপসুল, এটাও কি? আবরণ। তো এটার আরেকটা নাম আছে, এই নামটা একটু লিখে রাখো, এটার নাম হচ্ছে টিউনিকা ফাইব্রোসা। কি নাম বলো? টিউনিকা ফাইব্রোসা। টিউনিকা ফাইব্রোসা, সুন্দর করে একটু মনে রাখবা। তাহলে আমরা দুইটা নাম শিখলাম, একটা হচ্ছে রেনাল ক্যাপসুল অথবা টিউনিকা ফাইব্রোসা। ওকে, আচ্ছা তোমার মাঝের জন তোমার বই নাই? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে দেখো এখানে হচ্ছে আমরা বৃক্কের বেসিক স্ট্রাকচারগুলো একদম সুন্দর মতো দেখতে পারবো। ওকে, আচ্ছা দেখি। সেখানে খেয়াল করো যে আমাদের যে কোনো স্ট্রাকচারে সবসময় চিন্তা করবা, যে কোনো স্ট্রাকচারের এই যে এই পার্টটাকে ধরো আমি বাদ দিলাম, তাহলে এই যে বাইরের অংশ, বাইরের অংশটাকে আমরা নাম দিই কি? কর্টেক্স। যে কোনো স্ট্রাকচারে ধরো টিস্যু তন্ত্র তুমি পড়ছো, টিস্যুতেও কিন্তু দেখবা বাইরের অংশকে বলে কর্টেক্স, ভেতরের অংশকে বলে মজ্জা বা মেডুলা। মজ্জা বা মেডুলা। তাহলে এখানেও বাইরের অংশকে কি বলবো? কর্টেক্স। আর ভেতরের অংশকে বলবো মেডুলা। কি বলবো বলো? মেডুলা। ভেতরের অংশকে বলবো মেডুলা। তাহলে বৃক্কের আবরণের নাম কি? টিউনিকা ফাইব্রোসা বা রেনাল ক্যাপসুল। টিউনিকা ফাইব্রোসা বা রেনাল ক্যাপসুল। আর যকৃতের আবরণের নাম কি? গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের আবরণের নাম কি? গ্লিসন্স ক্যাপসুল। আচ্ছা ভাইয়া, আসো তাহলে আমরা দেখো এখানে দেখো সুন্দর মতো কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, যে তিন কোণা তিন কোণা, তাই না? তো এগুলা দেখতে একটু পিরামিডের মতো, তো এজন্য এদেরকে বলা হয় রেনাল পিরামিড। কি বলে বলো? রেনাল পিরামিড। আমাদের সংখ্যা পড়তে হবে, এই রেনাল পিরামিডের সংখ্যা কত? দেখো এখানে সুন্দর করে লেখা আছে 8টা থেকে 18টা। তাহলে রেনাল পিরামিডের সংখ্যা কত? 8টা থেকে 18টা, এটা একটু পড়তে হবে। আচ্ছা এরপরে আসো, এরপরে দেখো আমাদের আর বাকি কয়েকটা সংখ্যা পড়বা, সেটা হচ্ছে রেনাল প্যাপিলা, আর তারপরে পড়বা হচ্ছে ক্যালিক্সের সংখ্যা একটু। সেখানে একটু খেয়াল করো যে আমাদের এই পিরামিড গুলা, বুঝছো? এখানে একটু খেয়াল করো, এই যে আমাদের রেনাল ধমনী বের হয়ে যাচ্ছে, এই যে রেনাল শিরা, রেনাল ধমনী ভেতরে ঢুকছে, রেনাল শিরা এই যে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে দেখো এই যে পার্টটা, বুঝছো, এখানের একটা অংশকে বলা হয় হচ্ছে পেলভিস। বুঝছো, এইখানের একটা অংশকে বলা হয় পেলভিস। তাহলে তোমরা এটা একটু মনে রাখতে পারো যে ভিতরে সাদাটা একটা পেলভিস নামক অংশ আছে,
বাট অ্যাকচুয়ালি মেডিকেলে গিয়ে যেটা দেখবা সেটা হচ্ছে যে এই ইউরেটারের এই নিচের পার্ট পর্যন্ত মানে বৃক্কের লোয়ার পোল পর্যন্ত এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় হচ্ছে পেলভিস। আপাতত জাস্ট নামটা মনে রাখো যে পেলভিস হচ্ছে আমাদের বৃক্কের একটা অংশ, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আসো এখান থেকে আমরা কি শিখলাম যে রেনাল পিরামিডের সংখ্যা কত? 8টা থেকে 18টা, 8টা থেকে 18টা। ওকে আসো সামনের দিকে যাই। ওকে তাহলে আমাদের হাইলাম থেকে বাইরে বেরো যায় কি রেনাল শিরা ইউরেটার, রেনাল শিরা আর ইউরেটার। ইউরেটারের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। ইউরেটারের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। আর বৃক্কের দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। থ্যাংক ইউ ভাইয়া। আসো দেখো এরপর এখান থেকে আমরা এই যে দেখো মেজর ক্যালিক্স আর মাইনর ক্যালিক্স, হ্যাঁ দুইটা নাম জাস্ট মনে রাখবা। সো ওইখান থেকে আসলে কি ওই বড় বড় কিছু ধরো ব্লাড ভেসেল যেগুলোকে বলে বা কৈশিক জালিকা এগুলো মিলে, যেগুলো ছোট তারা মিলে মাইনর ক্যালিক্স তৈরি করে, সংখ্যা পড়বো 8টা থেকে 14টা। আর তারা আর বড় হয়ে মেজর ক্যালিক্স তৈরি করে, নাম হচ্ছে 2টা থেকে 3টা। জাস্ট সংখ্যাটা জেনে রাখলাম। এই সেখানে একটু খেয়াল করো যে আমাদের এই যে নেফ্রন এটা আসলে থাকে কোথায়। ধরো এই যে দেখো সুন্দর করে একটা চিত্রের মধ্যে কিন্তু দেয়া আছে যে নেফ্রন গুলো আসলে থাকে কোথায়। এগুলো হচ্ছে সেই রেনাল পিরামিড। আর দেখো এই হচ্ছে আমাদের নেফ্রন, দেখছো? তাহলে এই জায়গাটাতে কিন্তু নেফ্রন থাকে। তাহলে নর্মালি কি হয়, ধরো ব্লাড আসার পরে এই নেফ্রনের মধ্যে আসলো, এই যে গ্লোমেরুলাসের মধ্যে আস্তে 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 কিন্তু এই যে এখানে যে সংগ্রাহী নালিকা, এই সংগ্রাহী নালী দিয়ে ব্লাড গুলা নর্মালি এখানে এসে জমা। এরপর যতটুকু তোমরা জানো প্রত্যেক মিনিটে হচ্ছে আমাদের 1 ml করে মূত্র তৈরি হয়। দেন এই মূত্রগুলো আসে ইউরেটার থেকে বাইরে বাইরে বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে একটু চিত্রটা একটু মাথার মধ্যে রাখো যে আমরা এই যে নেফ্রনটা পড়ি, নেফ্রনটা আসলে থাকে কোথায়। নেফ্রন থাকে কিন্তু এই যে দেখছো একদম সুপারফিশিয়ালি বাইরের দিকে থাকে আর কি। হ্যাঁ এই যে আমাদের পিরামিডের উপরের দিকে থাকে। একটু চিত্রটা জাস্ট মাথার মধ্যে রাখো। আচ্ছা আসো এরপর আমরা বৃক্কের কাজ পড়বো। যদি আমাদের এটা সৃজনশীলের জন্য লাগতো তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হতো, আশা করি লাগবে না। তো আমরা এখান থেকে জাস্ট মেইন কথাগুলো একটু দেখবো। খেয়াল করো এই যে দেখো এই যে অম্লক্ষারের সমতা বজায় রাখা, হ্যাঁ বা পিএইচ নিয়ন্ত্রণ করা, এটা একবার মেডিকেল আসছিল, সেটা একটু খেয়াল রাখবা। তারপরে দেখো হরমোন তৈরি করা, এনজাইম ক্ষরণ করা, এই সংখ্যাগুলো একটু পড়তে হবে ভাইয়া। আমি যদি বলি RENNIN, এই রেনিনটা আমরা কোন অধ্যায়ে পড়ছি বলো তো? এটা কিন্তু পরিপাক অধ্যায়ে পড়ছি, তাই না? কিন্তু এখানে আমরা যে রেনিনটা পড়বো দেখো এখানে কিন্তু একটা এন, খেয়াল করছো? তাহলে এই রেনিন এনজাইমটা বৃক্কক্ষরণ করে, হ্যাঁ। আর ডাবল এন যেটা, এটা হচ্ছে ওই যে আমাদের পাকস্থলী ক্ষরণ করে দুগ্ধ জাতীয় খাবার হজম করার জন্য। ওকে আচ্ছা এবার দেখো হরমোনের মধ্যে এই যে বৃক্ক এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে, এটা তোমরা কঙ্কালের অধ্যায়েও পড়েছো তাই না? যে এরিথ্রোপয়েটিন যেটা করে আরবিসি তৈরিতে সাহায্য করে। ওকে এই যে এরিথ্রোপয়েটিন কি করে? এরিথ্রোসাইট বা আরবিসি তৈরিতে উদ্দীপনা যোগায়। আচ্ছা এবার দেখো গ্লুকোনিওজেনেসিস, তোমরা পড়েছো। গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে যে অশর্করা জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ তৈরি করা। তো আমরা যখন এই যে এখন ধরো রোজা আছি সবাই, তাই না? সো আমরা যারা রোজা আছি আমরা তো এখন শর্করা খাচ্ছি না, এখন তো আর খাচ্ছি না। সো না খাইলে কি হয়, এই যে তোমার বডি এই যে বৃক্কের মাধ্যমে অন্যান্য পদার্থ থেকে যেমন প্রোটিন এবং লিপিড থেকে সে আস্তে আস্তে গ্লুকোজ তৈরি করে। এবং এই সময় দেখো কত পার্সেন্ট সাপ্লাই করে? 20%। এটা একটু মনে রাখবা, কত পার্সেন্ট? 20%। হ্যাঁ 20% গ্লুকোজ সরবরাহ করতে পারে। তাহলে এখান থেকে 3টা প্রশ্ন আমি একটু তোমার কাছে জানতে চাই। যদি বলে যে বৃক্ক কোন এনজাইম ক্ষরণ করে? রেনিন। কোন এনজাইম? রেনিন। হরমোনের কথা বলে একটা অন্তত মনে রাখো, এরিথ্রোপয়েটিন। তাহলে বৃক্ক কোন হরমোন ক্ষরণ করে? এরিথ্রোপয়েটিন। কোন এনজাইম ক্ষরণ করে? রেনিন। আচ্ছা 2টা এন থাকলে এটা কি বৃক্ক থেকে আসবে? না, বৃক্ক থেকে কিন্তু একটা এন, খেয়াল রাখবে। আচ্ছা গ্লুকোনিওজেনেসিসে কত পার্সেন্ট গ্লুকোজ সরবরাহ করে? 20%। ওকে ঠিক আছে আসো। ওকে আর এই দেখো এই যে ভিটামিন ডি, এটা হাড় মজবুত করতে সাহায্য করে। হাবিজাবি জিনিসগুলো একটু পড়লো, এই পড়লেই শেষ, এখান থেকে আর কিছু লাগবে না। এবার আসো এবার আমরা হচ্ছে নেফ্রন পড়বো। হ্যাঁ একটা নেফ্রনের ক্ষেত্রে দেখো যে এখানে যদি বলে প্রত্যেক বৃক্কে 10 লাখ থেকে 12 লাখ থাকে, কিন্তু যদি বলে মানব দেহে নেফ্রনের সংখ্যা কত তখন বলবা 20 থেকে 24 লাখ। মানব দেহ বললে 20 থেকে 24 লাখ। ওকে এটা একটু খেয়াল রাখো। আচ্ছা এবার আসো যে এখান থেকে খেয়াল করো যে আমাদের বৃক্কের মাধ্যমে প্রতি মিনিট 125 ঘনসেমি পরিশ্রুত হয়, কিন্তু আবার পুনঃশোষিত হয়ে যায়, কিন্তু মাত্র মূত্র তৈরি হয় হচ্ছে 1 ঘনসেমি। আমরা সামনে গিয়ে চিত্রের মাধ্যমে এগুলো আরো ভালো মতো দেখবো আর কি, আশা করি। আচ্ছা এবার আসো যে আমরা নেফ্রনকে মোটামুটি 2টা পার্টে ভাগ করতে। দেখো একটা হচ্ছে রেনাল কর্পাসল এবং আরেকটা হচ্ছে রেনাল টিউবিউলস। সো কর্পাসলের মধ্যে 2টা জিনিস, বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস। হ্যাঁ আচ্ছা আমরা চিত্র দেখি, এত হাবিজাবি না বলে চিত্র দেখি, চিত্র দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। হ্যাঁ আমরা নরমালি একবার একটু আঁকি। ওকে সো খেয়াল করো, মনে করো এখান দিয়ে হচ্ছে আমাদের ওই যে গ্লোমেরুলাসটা, হ্যাঁ এবং দেখো গ্লোমেরুলাসটাকে চারদিক দিয়ে এরকম সুন্দর করে ঘিরে রাখে যে জিনিসটা, তার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। কি নাম বলো? বোম্যান্স ক্যাপসুল। ওকে সো খেয়াল করে দেখো এই গ্লোমেরুলাসের মধ্যে দেখো এখান দিয়ে ব্লাডটা প্রবেশ করছে, বুঝছো? সেই জন্য এটাকে বলা হয় অ্যাফারেন্ট, এবং যে জায়গাটা দিয়ে আসলে এটাকে বলে ইফারেন্ট।
এটুকু লিখলাম। এখন খেয়াল করলে দেখবা যে অ্যাফারেন্টের যে ব্যাস ইফারেন্টের ব্যাসের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি, ইফারেন্টটা হচ্ছে ছোট, তার মানে যেই বেগে আসলে রক্ত প্রবেশ করছে ওই কিন্তু বেড়ে যেতে পারছে না। সো না যাওয়ার কারণে কিন্তু এর মধ্যে সবসময় একটা উচ্চ রক্তচাপ থাকে। হ্যাঁ, এবং এই উচ্চ রক্তচাপ থাকার আসলে সুবিধা কি? সুবিধা হচ্ছে যখনই এখানে সে চাপ খাবে, চিন্তা করে দেখো, ধর এই রুমের মধ্যে কোটি কোটি হাজার হাজার মানুষ আমি ঢুকাই দিলাম, তাহলে কি হবে? কিছু মানুষ কিন্তু জানালা ভেঙে বাইরে বেরো যাবে, দরজা ভেঙে বেরো যাবে, যাবে না? যাবে তো। আর কিছু চ্যাপটা হয়ে নিচে পড়ে যাবে। তো এখানে যখন চাপটা অনেক কিছু কিছু পদার্থ এর ভেতর থেকে অটোমেটিক্যালি এর মধ্যে চলে আসে বা বোমাস ক্যাপসুলের মধ্যে চলে আসে। হ্যাঁ, তখনই কিন্তু আমাদের এখান থেকে আস্তে আস্তে ওই যে মূত্রটা তৈরি হয়। সেখানে যে পদার্থই আসুক, দুইটা জিনিস কখনোই আসে না। কি বললাম? দুইটা জিনিস কখনোই আসে না। কি কি জানো? একটা নাম হচ্ছে প্রোটিন। কি নাম বলো? প্রোটিন। আরেকটা হচ্ছে রক্তকণিকা। প্রোটিন আর রক্তকণিকা সবসময় মনে রাখবা, এদের দুইজন আকার একটু বড়। হ্যাঁ, ওরা অনেক মোটা, তো এই মোটা হওয়ার কারণে এখান দিয়ে আসলে ওরা বেরোতে পারে না। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আসো আমরা তাহলে আবার চিত্রের দিকে একটু যাই। তাহলে এখানে খেয়াল করো, এই যে আমাদের সেই গ্লোমেরুলাস এবং এই হচ্ছে বোমাস ক্যাপসুল। ওকে, সো এখান থেকে আমরা যদি আরেকটু নিচের দিকে টানি জিনিসটাকে, তাহলে দেখবা যে এখানে প্রথমে হচ্ছে এরকম একটা প্যাঁচানো নালিকা থাকে যাকে বলে নিকটবর্তী প্যাঁচানো নালিকা। ভাইয়া কিছু হয়েছে? কেন 12টা বেজে গেছে? 12টা এক্সাম কয়জনের? তোমার একার? যাবা? থাকো আর কিছুক্ষণ, আধা ঘন্টা লাগবে। আচ্ছা যাও। ওকে, আসো। সেখানে খেয়াল করো, এই যে নিকটবর্তী প্যাঁচানো নালিকা। হ্যাঁ, তারপরে এখানে দেখবা এই যে হেনলি লুপ, তারপরে হচ্ছে দূরবর্তী প্যাঁচানো নালিকা এরকম, দেন হচ্ছে আমাদের সংগ্রাহী নালিকা। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক চিত্র। আসো আমরা এখান থেকে একবার দেখি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই নিকটবর্তী আস্তে, এই যে এটা হচ্ছে আমাদের নিকটবর্তী প্যাঁচানো নালিকা, এই হচ্ছে হেনলি লুপ, এই হচ্ছে বর্তী প্যাঁচানো নালিকা এবং এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। সো মনে রাখবা, এই যে সংগ্রাহী নালী, বুঝছো, অনেকগুলা সংগ্রাহী নালী মিলে তৈরি করে ডাক্ট অফ বেলিনি। কি নাম বললাম বলো? ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি। তাহলে এই কথাটা একটু মনে রাখবা যে অনেকগুলো সংগ্রাহী নালী মিলে তৈরি করছে ডাক্ট অফ বেলিনি। আসো আমরা তাহলে সামনের দিকে যাই। দেখো এখান থেকে আমরা কি কি পড়বো ভাইয়া? ওকে ভাইয়া, এই বোম্যান্স ক্যাপসুলের কয়েকটা জিনিস একটু জানা লাগবে। দেখো তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ, নিচের দিকে এটা বোঝা যাচ্ছে? ক্যাপসুলের দুইটা স্তর আছে। দেখো, যে স্তরটা ভিতরের দিকে থাকে তাকে বলে ভিসেরাল, আর যেটা বাইরের দিকে থাকে তাকে বলে প্যারাইটাল। তোমরা প্লুরার ক্ষেত্রেও পড়ছো না দুইটা স্তর, ভিসেরাল আর প্যারাইটাল? সেখানে দেখো দুইটা জায়গায় দুইটা কোষ আছে। দেখো বাইরের দিকে দেখো এই যে সুন্দর সুন্দর এই যে মাছের আইসের মতো কিছু লম্বা লম্বা কোষ, বুঝছো, এদেরকে বলে হচ্ছে আইসাকার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াম। আইসাকার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়াম থাকার সুবিধা কি ভাইয়া? সুবিধা হচ্ছে যে কোনো জিনিস সহজেই এখান দিয়ে পাস করতে পারে, ব্যাপন হইতে পারে। তোমরা খেয়াল করলে দেখবা আমাদের অ্যালভিওলাসের মধ্যে কি এপিথেলিয়াম মনে আছে? ওইটাও কিন্তু সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। পড়ছো না? আইসাকার এপিথেলিয়াম। কেন সৃষ্টিকর্তা এখানে আমাদের আইসাকার এপিথেলিয়াম দিল? যাতে আমরা যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা ওর মধ্যে এক্সচেঞ্জ করতে পারি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে দেখবা যেখানেই ব্যাপন প্রক্রিয়া হয় সেখানেই দেখবা আইসাকার এপিথেলিয়াম থাকে। তাহলে ব্যাপন প্রক্রিয়া হলে কি এপিথেলিয়াম? আইসাকার এপিথেলিয়াম। আর ভেতরের দিকে দেখো এই যে সুন্দর সুন্দর কিছু এরকম কার্টুনের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে সুন্দর সুন্দর পা আছে, এদেরকে বলা হচ্ছে পোডোসাইট। কি বলে? পোডোসাইট। হ্যাঁ, তাহলে মনে রাখবা ভিসেরাল স্তরে পোডোসাইট আর প্যারাইটাল স্তরে থাকে আইসাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, তাহলে এই চিত্রটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ ভাইয়া, ভালো মতো মনে রাখবা। আর এখানে খেয়াল করো, এই যে অ্যাফারেন্টটা দেখছো মোটা, ইফারেন্টটা হচ্ছে চিকনা, মোটু আর পাতলু। ওকে, এই আসো আমরা তাহলে আবার একটু দেখি যে এখান থেকে আমাদের আসলে কি কি পড়তে হবে। ওকে, এই যে বোম্যান্স ক্যাপসুল পড়লাম আমরা, বাইরের প্রাচীরকে বলে প্যারাইটাল আর ভেতরেরটাকে বলে হচ্ছে ভিসেরাল। ভিসেরাল স্তরে কি থাকে দেখো, ভিসেরাল স্তরে থাকে পোডোসাইট। এটা কিন্তু মেডিকেল কোশ্চেন। এখানে দেখবো সবুজ কালার দিয়ে যেগুলো মার্ক করা, এগুলো হচ্ছে পাস্ট কোশ্চেন আর কি, যেগুলো পরীক্ষায় আসছে। ওকে, তাহলে দেখো ভিসেরাল স্তরে থাকে পোডোসাইট আর বাইরের দিকে কি থাকবে? স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম। বলো প্যারাইটাল স্তরে কি থাকবে? আইসাকার এপিথেলিয়াম। বলো প্যারাইটাল স্তরে কি থাকবে? আইসাকার এপিথেলিয়াম। আর ভিসেরাল স্তরে কি থাকবে? পোডোসাইট। ভিসেরাল স্তরে কি থাকবে? পোডোসাইট, ছোট ছোট পায়ের মতো। হ্যাঁ, পোডোসাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের রেনাল কর্পাসলের মধ্যে কিন্তু দুইটা অংশ, গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল। কি বললাম? গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল। জিজ্ঞেস করতে পারে ভাইয়া গ্লোমেরুলাসের মধ্যে আপনি যে কৈশিক জালিকা আঁকলেন এটার মধ্যে আসলে কয়টা আছে? মনে রাখবা 50 থেকে 60টা। কয়টা? 50 থেকে 60টা। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। তাহলে খেয়াল করো এখানে কৈশিক জালিকা কয়টা? 50 থেকে 60টা। ওকে, আসো
আসো সামনের দিকে যাই, সামনের দিকে যাই। ওকে ভাইয়া, আচ্ছা এখানে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে নিকটবর্তী প্যাচানো নালিকা, আমি এখানে খুব বিশ্রী একটা চিত্র আঁকছিলাম, বুঝছো? তো এই নিকটবর্তী প্যাচানো নালিকার এখানে খেয়াল করবা ভাইয়া, দেখো এখানে এরকম 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 পদার্থ থাকে, বুঝছো, যাদেরকে বলে হচ্ছে মাইক্রোভিলাই। কথা বলো না প্লিজ, নাজিফা নাবিলা। এই নাজিফা নাবিলা বলো, এই মাইক্রোভিলাই আমরা আর কোথায় দেখতে পাই? ক্ষুদ্রাঞ্চলে দেখতে পাই, তাই না? আচ্ছা, তো এইটার মধ্যে হচ্ছে কি দেখবা যে অনেক প্রচুর পরিমাণে মাইক্রোভিলাই থাকে। এই মাইক্রোভিলাইয়ের কাজ কি জানো? আমরা জানি মাইক্রোভিলাইয়ের কাজই হচ্ছে শোষণ করা, তাই না? পুনঃশোষণ করা। এখন চিন্তা করো যে তোমার এটার মধ্যে যে গ্লুকোজ আসতেছে, অ্যামিনো অ্যাসিড আসতেছে, সবকিছু আসতেছে, এখন মনে করো এটা তো সব আলটিমেটলি হিসুর মাধ্যমে বের হয়ে যাবে। এখন তোমার বডির ম্যাক্সিমাম গ্লুকোজ, ম্যাক্সিমাম অ্যামিনো অ্যাসিড সব যদি হিসুর মাধ্যমে বের হয়ে যায়, তাহলে তো আমরা শেষ, তাই না? বলো, সবকিছু তো দেহ থেকে বের হয়ে যাবে। যাতে ডায়াবেটিস হয়, মেইন সমস্যা কি হয়? গ্লুকোজ বের হয়ে যায় হিসুর মাধ্যমে। আমার একবার এক বড় ভাই বলছিল, বুঝছো, যে যাদের ডায়াবেটিস আছে তারা হিসু করার কিছুক্ষণ পর ওই জায়গাটা নাকি চেক করলে দেখা যায় কি যে হিসুর ওইখানে পিঁপড়া, অনেক পিঁপড়া আসছে আর কি। গরম লাগে তো, লাগে না? রিমোটটা কই? ওকে, আসো তাহলে দেখো, সবসময় নিকটবর্তী প্যাচনালিকায় প্রচুর পরিমাণে মাইক্রোভিলাই থাকার ফলে যেটা হয় সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পুনঃশোষণ হয়। পুনঃশোষণ বলতে কি বোঝায় জানো? যে এর পাশে ব্লাড ভেসেল বা রক্তনালিকাগুলো থাকে। সো যেই পদার্থগুলো আমার শরীরের জন্য আবার দরকার, আমি চাই না যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড সবকিছু বের হয়ে যাক, এই পদার্থগুলো নেফ্রন থেকে ব্লাড ভেসেলের মধ্যে পুনঃশোষণ হয়। এটাকে বলে পুনঃশোষণ। হ্যাঁ, পুনঃশোষণ, এটা একটু মনে রাখবা। তো এই নিকটবর্তী প্যাচনালিকার মধ্যে আমাদের ম্যাক্সিমাম জিনিস পুনঃশোষণ হয়। কত পার্সেন্ট জানো? 60%। কত পার্সেন্ট বলো? 60%। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আসো আমরা তাহলে সামনের দিকে যাই। ওকে ওকে ওকে, আসো। ঠিক আছে, এখান থেকে আমরা আর পড়বো না। আচ্ছা, এটা আমি তোমাকে বলেছিলাম যে অনেকগুলা সংগ্রহী নালী একত্রিত হয়ে কি তৈরি করে বলো? ডাক্ট অফ বেলিনি। কি তৈরি করে বলো? ডাক্ট অফ বেলিনি। তাহলে কি নিকটবর্তী প্যাচনালিকা একত্রিত হয়ে ডাক্ট অফ বেলিনি তৈরি করে? না, কি তৈরি করে? সংগ্রাহী নালী একত্রিত হয়ে তৈরি করে ডাক্ট অফ বেলিনি। ওকে, ঠিক আছে, আসো। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, সুন্দর করে লেখা আছে, নেফ্রনের নিকটবর্তী প্যাচানো নালিকায় নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটে। সিলেক্টিভ কেন? সব জিনিস তো আমি পুনঃশোষণ করব না, যেটা আমার বডির জন্য দরকার সেটা আমি পুনঃশোষণ করব। ঠিক আছে, আচ্ছা এবার আসো, দেখো আমাদের নেফ্রনের প্রকারভেদ আছে দুইটা, একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা হচ্ছে জাক্সটামেডুলারি। শব্দগুলো বুঝতে হবে। দেখো, কর্টিক্যাল মানে এটা থাকে কোথায়? কর্টেক্সে। কর্টিক্যাল মানে কোথায় থাকে? কর্টেক্সে। আমরা যখন চিত্র আঁকছিলাম, তোমাদের মনে আছে? ধরো আরেকটু আঁকি, দাঁড়াও। যখন আঁকছিলাম মনে আছে যে আমি বলছিলাম যে এই ধরো আমাদের কিডনি, এই কিডনির আমাদের যে বাইরের দিকের পার্টটা ছিল এটার আমরা নাম দিয়েছিলাম হচ্ছে কর্টেক্স। তো এই যেসব নেফ্রনগুলা, মনে করো এই একটা নেফ্রন, হ্যাঁ, এই যে তো এই নেফ্রনটা কিন্তু দেখো সুপারফিশিয়ালি আছে এবং কর্টেক্সের কাছে আছে, এই জন্য তার নাম হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল। কিন্তু কিছু নেফ্রন থাকবে যারা এই মেডুলার কাছাকাছি থাকবে, বুঝছো, মনে করো এরকম জায়গায় থাকলো, তো তাকে বলা হবে জাক্সটা মেডুলারি। বায়োলজিতে জাক্সটা শব্দের মানে হচ্ছে কাছে, তার মানে যে মেডুলার কাছে থাকবে তাকে বলা হবে জাক্সটা মেডুলারি। জাক্সটা মেডুলারি। কিন্তু দুইটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সবসময় মনে রাখবা। সেটা হচ্ছে দেখো, সুপারফিশিয়ালে স আছে, স্বাভাবিকেও স আছে। তাহলে মনে রাখবা সুপারফিশিয়াল লাগে কখন? স্বাভাবিক মূত্রত্যাগে। কি বললাম? সুপারফিশিয়াল লাগে স্বাভাবিক মূত্রত্যাগে। আর জাক্সটা দেখো জ আছে, তার মানে এটা লাগে জরুরি অবস্থায় মূত্র তৈরি করতে। ওকে ওকে, তাহলে দুইটা ইম্পর্টেন্ট কথা বলে দিলাম ভাইয়া। তাহলে এখান থেকে জাস্ট পার্সেন্টেজ পড়বা যে সুপারফিশিয়াল কর্টিক্যাল এটা হচ্ছে 85%, আর জাক্সটা মেডুলারি মানে যেটা মেডুলার কাছে থাকে এটা থেকে বাকি 15%, এবং এটা করে এবং এটা স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে। ক্লিয়ার? আসো, আচ্ছা এখান থেকে আর কিছু লাগবে না আমাদের। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে আমরা এই চিত্রটা, এই বক্সটা আবার পড়বানি পরে। এখন আমরা এদিকে দেখি। ওকে, এবার আমাদের রেচনের মধ্যে যেসব কাজগুলো হয়, যেমন দেখো প্রথমে হচ্ছে আমাদের ইউরিয়াটা আসলে সৃষ্টি হচ্ছে কিভাবে? খুঁজে পাচ্ছ না? কেউ খুঁজে পাচ্ছ না? বই কি? বই এটা নতুন মনে হয় না? দেখো 271 না কত পৃষ্ঠা জানি লেখা। দেখো এই যে ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া সুন্দর করে লেখা আছে। আচ্ছা আমি আগে বেসিক কথাটা বলি, শুনো। আমরা এই যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড খাচ্ছি, দেখো যে আমাদের মোটামুটি 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আমরা খেয়ে থাকি। সো এই অ্যামিনো অ্যাসিডটা আমাদের বডিতে কি হয়? ডিঅ্যামিনেশন হয়। কোথায়? যকৃতে। ডিঅ্যামিনেশন মানে কি? যে আমি চাই আমার এই অ্যামিনো মূলকগুলা এখান থেকে বাদ হয়ে যাক। এই যে দেখো ডিঅ্যামিনেশন মানে কি? যে অ্যামিনো মূলকটা বাদ হয়ে যাচ্ছে।
তো একটা অ্যামিনো অ্যাসিড থেকে যখন অ্যামিনো মূলকটা বাদ হয়ে যায় তখন যেটা থাকে তার নাম হচ্ছে কিটো অ্যাসিড। এবং কিটো অ্যাসিডটা কিন্তু আমাদের দেহে শক্তি তৈরি করতে কাজে লাগে। সেখানে খেয়াল করে এই যে অ্যামোনিয়া তৈরি হলো, পরবর্তীতে অর্নিথিন চক্রের মাধ্যমে এই অ্যামোনিয়া থেকে তৈরি হয়ে গেল ইউরিয়া। ওকে, আচ্ছা মৈত্রী, তাহলে তুমি আমাকে একটু বলো যে এই যে প্রক্রিয়াটা ডিঅ্যামিনেশন, এই প্রক্রিয়াটা কোথায় হয়, বৃক্কে নাকি অন্য কোথাও? এটা কিন্তু হয় যকৃতে, তাই না? এটা কোথায় হয়? যকৃতে। আমি তো শুরুতেই বললাম যে আমাদের ইউরিয়া এটা তৈরি হবে, ইউরিয়া ইউরিক অ্যাসিড যাই বলো, তৈরি হবে কোথায়? যকৃতে। ইউ দেখলেই বুঝবা যকৃত। ইউরিয়া ইউরিক অ্যাসিড কোথায় তৈরি হবে? যকৃতে। ইউরিয়া ইউরিক অ্যাসিড তৈরি হবে যকৃতে, কিন্তু ওই যে হিসুর সাথে মিলে বডি থেকে বের হয়ে যাবে হচ্ছে কিডনির মাধ্যমে। এই হচ্ছে বেসিক কথা। ওকে, তাহলে দেখো এই চক্রটাকে বলা হচ্ছে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র, এটা আর কি একটু মনে রাখবা। ওকে, আসো সামনের দিকে যাই। ওকে, তাহলে অর্নিথিন চক্র কোথায় হয়? আবার বলো, অর্নিথিন চক্র কোথায় হয়? যকৃতে। এই ক্লাস থেকে যদি কিচ্ছু না শিখো অ্যাটলিস্ট এটা শিখে যাও যে অর্নিথিন চক্র হয় যকৃতে। আচ্ছা আসো সামনের দিকে যাই। এরপর দেখো মূত্র তৈরির ধাপ। হ্যাঁ, মূত্র তৈরির 3টা ধাপ আছে, আমাদের স্যার পড়াতে এইভাবে। আনিস, আনিস মানে কি? দেখো আতে হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন, চিত্র দেখবো আমরা। সেকেন্ড হচ্ছে টিউবুলার পুনঃশোষণ বা নির্বাচনমূলক পুনঃশোষণ, মানে আমি যে পদার্থগুলো চাই যে আমার বডির মধ্যে আবার থাক তাদেরকে আমরা পুনঃশোষণ করব। এবং 3 নাম্বার হচ্ছে ক্ষরণ। ক্ষরণ জিনিসটা হচ্ছে শোষণের ঠিক উল্টা। ধরো যে জিনিসটা আমি চাই না যে আমার রক্তের মধ্যে থাক, ধরো আমি পেনিসিলিন ওষুধ খাইছি, সো আমি চাই না যে আমার এই ওষুধটা বডির মধ্যে বেশিক্ষণ থাক, সো আমার বের করে দিতে হবে বডি থেকে। সো এটা আমি কি করতে পারি? ক্ষরণ করে রক্তনালী থেকে সেটা পাঠিয়ে দিব নেফ্রনের মধ্যে, তো নেফ্রন থেকে হিসের মাধ্যমে বের হয়ে গেল। তাহলে শোষণ হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি আবার রক্তের মধ্যে ফিরে নিচ্ছি, আর ক্ষরণ মানে রক্ত থেকে খারাপ পদার্থগুলো আমি মূত্রের কাছে পাঠিয়ে দিচ্ছি। বুঝছো? তাহলে শোষণ আর ক্ষরণের বেসিক পার্থক্য কিন্তু এই জায়গাটায়। আচ্ছা, এবার আসলে আলট্রা ফিল্ট্রেশন কোথায় হয়? ফিল্ট্রেশনটা বেসিক্যালি হয় হচ্ছে আমাদের ওই যে রেনাল কর্পাসলের মধ্যে, ওই যে গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল, এখানে হয় হচ্ছে আমাদের আলট্রা ফিল্ট্রেশন। ঠিক আছে, সেখানে খেয়াল করো এই যে আমাদের দেখো এখানে হাবিজাবি কথা অনেক কিছু লেখা আছে, তুমি জাস্ট জায়গাটা একটু মনে রাখবা যে এই আমাদের ক্যাপসুলার স্পেসের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের আলট্রা ফিল্ট্রেশনটা হয়। ওকে, আসো এই যে, আর এখানে একটা জাস্ট জিনিস পড়ে রাখবা, সেটা হচ্ছে যে কার্যকর পরিস্রাবন চাপ, এটা হচ্ছে 25 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, কার্যকর পরিস্রাবন চাপ হচ্ছে 25 মিলিমিটার মার্কারি, জাস্ট এটুকু জানলেই হবে। ওই যে আমি দেখালাম না যে ওইখানে সবসময় উচ্চ রক্তচাপ থাকে, মনে আছে? এই যে এটা আঁকার সময় বলছিলাম, দেখি এখন চিত্রটা থাক। ওকে, বুঝছো কার্যকর পরিস্রাবন চাপ সেটা হচ্ছে কত? 25 মিলিমিটার মার্কারি। নীলের উপর দেখা যাবে না, খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, আসো এবার খেয়াল করো, দেখো ভাইয়া, তাহলে প্রথমে আলট্রা ফিল্ট্রেশন মানে কি? যে আমার এখান দিয়ে ব্লাড আসতেছে, ঠিক আছে, এখান দিয়ে মনে করো আমার বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে আসলে 1200 ml পর্যন্ত ব্লাড আসতে পারে। সো ব্লাড আসলে এখান দিয়ে, আবার সেটা বেরোয় যাবে, কিন্তু বেরোয় যাওয়ার আগ মুহূর্তে কিন্তু এখানে প্রচুর পরিমাণে সে চাপ খাচ্ছে। চাপ খাওয়ার ফলে কি হচ্ছে? এখান থেকে কিছু পদার্থ নিচের দিকে চলে আসতেছে, ঠিক, কিন্তু দুইটা জিনিস আসবে না, কি কি? প্রোটিন আর রক্তকণিকা। কি কি বলো? প্রোটিন আর রক্তকণিকা। তো এই যে জিনিসটা হলো এটাকে বলে আলট্রা ফিল্ট্রেশন, যে আমরা প্রথমে একটু ছেঁকে নিলাম, তার মধ্যে প্রোটিন আর রক্তকণিকাকে নিলাম না। যাদের প্রোটিন বেরোয় যায় ইউরিয়ার মাধ্যমে, যেমন তোমরা জানো কিনা, কাট যায়, শান্ত, তোমার কি প্রোটিন বেরোয় যায়? যায় না, হয়তো যায়, তুমি টের পাও না। প্রোটিন বেরোনো কিন্তু নর্মাল, এই বয়সে এটা হয়। তো মেইন কথা কি? মেইন কথা হচ্ছে যে এখান থেকে যখন আমরা আটকায় দিচ্ছি প্রোটিন আর রক্তকণিকাকে, এটাকে বলা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। এরপর কি হবে? জিনিসটা আবার নিচের দিকে যাবে, তো এইখানে হবে হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ, মানে কিছু পদার্থ আমি আবার শোষণ করে নিব, আবার কিছু পদার্থ আমি ক্ষরণ করব, দেন লাস্ট হচ্ছে সংগ্রাহী নালিকা মানে মূত্র তৈরি হবে। এই হচ্ছে আমাদের বেসিক কথা। আসলে এবার কোনটা কোথায় কি হয় দেখো, গ্লোমেরুলার ফিল্ট্রেটের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু পুনঃশোষিত হয়ে যায়, 80% জিনিস। এই চিত্রটা দেখো, এই চিত্রটা দেখলে আরো ভালো বুঝতে পারবা। দেখো এইটা হচ্ছে গিয়ে ধরো আমার নেফ্রন, তো এই নেফ্রনের চারপাশে কিন্তু এই যে আমাদের রক্তনালিকাগুলো আছে, সেখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে ধরো গ্লোমেরুলাস, এটার মধ্যে নির্বাচনমূলক ফিল হচ্ছে। এরপর দেখো এটা হচ্ছে নিকটবর্তী প্যাচারনালিকা। তো এই নিকটবর্তী প্যাচারনালিকার ক্ষেত্রে দেখো এই যে আমার যে পদার্থগুলো আমার দেহের জন্য গুরুত্বপূর্ণ, যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ভিটামিন, দেখছো, বা এখান থেকে কিছু পরিমাণ আসলে ইউরিয়া ইউরিক অ্যাসিডও আবার বডিতে ফেরত যায়। তাহলে এই যে নিকটবর্তী প্যাচারনালিকা থেকে এই যে বাইরের দিকে তীর মানে কি? যেটা চলে যাচ্ছে রক্তনালীর মধ্যে, বাইরের দিকে তীর মানে এটা হচ্ছে পুনঃশোষণ, হ্যাঁ, মানে রক্তের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। তাহলে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এগুলো কিন্তু আবার রক্তের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানেও দেখো, কিন্তু যদি দেখো এই যে উল্টো দিকে, দেখো এটা উল্টো দিকে, এটা হচ্ছে ক্ষরণ। এটা কি? ক্ষরণ। ক্ষরণ মানে হচ্ছে যে তারা রক্তনালী থেকে এটাকে আবার পাঠিয়ে দিচ্ছে নেফ্রনের মধ্যে, তো নেফ্রন থেকে সেটা আলটিমেটলি কোথায় যাবে? মূত্র হয়ে বের হয়ে যাবে। বুঝছো? তাহলে শোষণ মানে আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলা আমার বডিতে
ফেরত দিচ্ছি, আর ক্ষরণ মানে আমি আমার বডি থেকে সেগুলোকে আবার মূত্রের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি, বুঝছো? এই তাহলে খেয়াল করো, আমি তোমাকে আগেই বলে আসছি যে কেন 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 আমাদের নিকটবর্তী প্যাচনালিকায় সব থেকে বেশি পুনঃশোষণ হবে, 60% পুনঃশোষণ কেন হবে? কারণ এখানে আছে মাইক্রোভিলাই। কি আছে বলো? মাইক্রোভিলাই। তাহলে নিকটবর্তী প্যাচনালিকায় কত পার্সেন্ট পুনঃশোষণ হয়? 60%। কেন হয়? মাইক্রোভিলাই। কেন হয়? মাইক্রোভিলাই। নাকি সৃষ্টিকর্তার ইচ্ছা তাই হয়? এই আমরা পরে পড়বো ইনশাল্লাহ। আর লাস্টে দেখো এই যে সক্রিয় ক্ষরণ হয়। হ্যাঁ শুনো, এখানে দেখো এই যে সক্রিয় ক্ষরণ, এটা দুই জায়গায় হয়। একটা হচ্ছে নিকটবর্তী প্যাচনালিকায় আর কিছু হয় হচ্ছে দূরবর্তী প্যাচনালিকায়। তোমরা কি জানো এখন রাশিয়ার সাথে একটা দেশের যুদ্ধ হচ্ছে? কি নাম? ইউক্রেন না? তাহলে নিকটবর্তী একটু মনে রাখবা, এটা হচ্ছে ইউক্রেন মানে কি ভাই? দেখো ইউতে হচ্ছে ইউরিয়া আর ক্রেন মানে হচ্ছে ক্রিয়েটিনিন। আমরা এই ক্রিয়েটিনিন নিয়ে সামনে ইনশাআল্লাহ আরো জানবো। তাহলে নিকটবর্তী প্যাচনালিকা ক্ষরণ হচ্ছে দুইটা জিনিস, কি কি বলো? ইউরিয়া, ক্রিয়েটিনিন। একটু বলো, ইউরিয়া, ক্রিয়েটিনিন। তাহলে নিকটবর্তী প্যাচনালিকায় পুনঃশোষণ হচ্ছে কি, সরি, সক্রিয় ক্ষরণ হচ্ছে কি? ইউরিয়া, ক্রিয়েটিনিন। হ্যাঁ, আর দূরবর্তীতে কি হয়? দূরবর্তীতে খুব সুন্দর একটা নেমোনিক আছে, আশা করি তোমরা এটার সাথে সবাই পরিচিত, হচ্ছে সাপ। ওকে, দেখো সাপ দিয়ে আমরা চাইলে সবগুলো মনে রাখতে পারি। খেয়াল করো, দেখো প্রথম এসে হচ্ছে সেরাটোনিন। প্রথম এসে কি? সেরাটোনিন। ঠিক আছে, আচ্ছা এখানে আর কিছু নাই। এরপর দেখো এই যে কতগুলো জিনিস হয়, যেমন প্রথমটা হচ্ছে হাইড্রোজেন, তারপরে দেখো হিস্টামিন। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস কিন্তু অলরেডি শিখে ফেললাম। তাহলে এসে হচ্ছে সেরাটোনিন, এসে কি? সেরাটোনিন। এইচে দেখো হাইড্রোজেন, হিস্টামিন। বলো, হাইড্রোজেন, হিস্টামিন। দেখো এতে হচ্ছে অ্যামোনিয়াম, কইসে? এতে দেখো এই যে অ্যামোনিয়াম, এতে কি? অ্যামোনিয়াম। এবং দেখো পিতে হচ্ছে পটাশিয়াম। পিতে কি? পটাশিয়াম। একটা জিনিস জাস্ট বাদ গেছে, নাম হচ্ছে কোলিন। ও আসলে কলিযুগে চলে গেছে, বুঝছো? এই জন্য ওরে আমরা বাদ দিছি, ওরে গোনার মধ্যে ধরি না। ওকে, তাহলে দেখো আমরা কি বললাম, যেখানে সক্রিয় ক্ষরণ দুইটা জায়গায় হবে, একটা হচ্ছে নিকটবর্তীতে আর একটা হচ্ছে দূরবর্তীতে। তাহলে নিকটবর্তী কি বলছি? ইউক্রেন, ইউরিয়া, ক্রিয়েটিনিন। ইউরিয়া, ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিনটা কি? আমাদের বডির মধ্যে মাসেলগুলোর মধ্যে কিছু অ্যামিনো অ্যাসিড থাকে। একটা অ্যামিনো অ্যাসিড আছে এরকম, তার নাম হচ্ছে ক্রিয়েটিন। তো আমাদের পেশির কিন্তু কাজ হচ্ছে কি? সংকোচন করা। সংকোচন করা সবসময় পেশির কাজ হচ্ছে সংকোচন করা। প্রসারণ করার সময় কিন্তু ওর কোনো কাজ করা লাগে না। তো এই ক্রিয়েটিন থেকে পরবর্তীতে ক্রিয়েটিনিনটা তৈরি হয়। সো এই কাজটা করে হচ্ছে কি, ধরো আমাদের কিডনি। কিন্তু যখনই দেখবা যে কারো বডিতে ক্রিয়েটিনিনের ঝামেলা আছে, মানে যেটা নর্মাল ভ্যালু, তখন বুঝতে হবে যে তার কিডনিতে অবশ্যই সমস্যা আছে। তো কি বললাম তাহলে এখানে, যে সক্রিয় ক্ষরণ দুইটা জায়গায় হচ্ছে, নিকটবর্তী, দূরবর্তী। নিকটবর্তীতে ইউক্রেন, দূরবর্তীতে সাপ। তাহলে সাপের মধ্যে কি আছে? এসে কি? সেরাটোনিন। এসে কি বলো? সেরাটোনিন। এই যে দুইটা কি কি বলো? হাইড্রোজেন, হিস্টামিন। হাইড্রোজেন, হিস্টামিন। এতে কি? অ্যামোনিয়াম। এতে কি? অ্যামোনিয়াম। আর পিতে পটাশিয়াম। পিতে পটাশিয়াম। তাহলে এই পদার্থগুলো হচ্ছে সক্রিয় ক্ষরণ। তাহলে ক্ষরণ মানে কি? তারা কি আমার বডিতে থাকবে নাকি বের হয়ে যাবে? বের হয়ে যাবে, তারা বডি থেকে বের হয়ে যাবে। ভেরি গুড ভাইয়া, আসো আমরা সামনের দিকে যাই। ওকে ওকে, আসো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক জিনিসটা, আসলে যে কোথায় কি হচ্ছে। দেখো তোমরা একটু ভিজুয়ালাইজ করতে পারো কিনা, যদি পারো এটা আমার সার্থকতা। হ্যাঁ, তাহলে ধরো প্রথমে আমাদের বডিতে যে অ্যামিনো অ্যাসিডগুলো ছিল, তারা যকৃতে গিয়ে দেখা যাবে কি, যে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া হোক বা যেভাবে হোক, অর্নিথিন চক্রে প্রথম তারা ইউরিয়া তৈরি করলো। ঠিক, এরপর ইউরিয়াগুলো দেখো রেনাল ধমনী বা আর্টারির মাধ্যমে, ওই যে যেটা দিয়ে আমাদের বডির মধ্যে ঢুকতেছিল আর কি, কিডনি নেফ্রনের মধ্যে, অ্যাফারেন্ট ধমনী যেটাকে আমরা বলছিলাম, অ্যাফারেন্ট ধমনী দিয়ে সেটা আসলে গ্লোমেরুলাসের মধ্যে। দেন গ্লোমেরুলাসে কি হবে? আলট্রাফিল্ট্রেশন। আলট্রাফিল্ট্রেশন, দুইটা জিনিস আসতে পারবে না, কে কে? প্রোটিন আর রক্তকণিকা। এরপর তারা আসলো বোম্যান্স ক্যাপসুলের মধ্যে, ওই যে ওটা নিচে ছিল বোম্যান্স ক্যাপসুল। তারপর তারা আসলো বৃক্ক নালিকার মধ্যে। বৃক্ক নালিকাতে দুইটা জিনিস হয়, পুনঃশোষণ হয় আবার ক্ষরণ হয়। ক্ষরণ হওয়ার পর আসে কোথায়? সংগ্রাহী নালীতে। কোথায় আসে? সংগ্রাহী নালীতে। তারপরে ওই যে আমি বলছিলাম ইউরেটারের একটা নির্দিষ্ট অংশকে বলা হয় পেলভিস। হ্যাঁ, তাহলে যে পেলভিস, ইউরেটার, ইউরেটার থেকে তারা চলে যায় ওই যে মূত্রথলির মধ্যে, তারপর মূত্রনালী, তারপর বেরোয় যায়। তোমরা কি এটুকু অ্যাটলিস্ট চোখের মধ্যে কিছু ইমাজিন করতে পারছো নাকি পারো নাই? পারছো, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা যে মিথ্যা কথা বলছো এটার জন্য আমি অনেক খুশি হয়েছি। আসো এবার দেখো আমরা একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখি। সেখানে দেখো একটা সুস্থ মানুষ দৈনিক গড়ে 1.5 লিটার পর্যন্ত মূত্র ত্যাগ করতে পারে। সেখানে দেখো কিছু পদার্থ আছে যাদেরকে বলা হয় ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স মানে হচ্ছে যারা মূত্রের পরিমাণ বাড়ায়। তোমরা যারা চা কফি খাও, ভাই ইফতারে চা খাইতে কেমন লাগে? ভালো লাগে না? আমার তো বেস্ট লাগে ভাই, একটা দুধ চা, ভালো দুধ চা। সেই খুলনায় না ভালো দুধ চা আসলে এবার পাওয়া যায় না। নিউ মার্কেটে একদিন একটা চা খাইতে গেছি, বুঝছো? তো আমরা 3 জন খাইছি। তো পরে, না 2 জন ছিলাম হয়তো। তো পরে আমি হচ্ছে কি 100 টাকা দিছি। তো আমি আরো ভাবতেছি যে টাকা হয়তো কিছু ফেরত দিবে। এল আমারে কয় কি যে আরো 20 টাকা লাগবে।
আমি পুরো হতাশ হয়ে গেছি যে খুলনা একটা দুধ চার দাম নাকি কয় টাকা, 60 টাকা আছে নিউ মার্কেটের পিছনে। খাইছো নাকি কখনো? খুব হতাশ হয়েছি ভাই। একটুখানি সর দেয় দিয়ে। তোমরা যশোরে আছো নাকি কেউ? তুমি যশোরের? যশোরে হচ্ছে তোমরা ধর্মতলা মোড়ে নামবা, এরপর ওইখানে দেখবা কাকির চা পাওয়া যায়। তোমরা খারাপ কথা ভেবো না, উনি অনেক বয়স্ক একজন মানুষ, কিন্তু খুবই মজা, এত এত সর দেয়, খুবই ভালো লাগে। তোমরা যশোরে যেদিন যাবা আমার সাথে যোগাযোগ করে, আমি অবশ্যই তোমাদের চা খাওয়াবো। ওকে, আসো। চুপ কর। আর দেখো, তাহলে যে ডায়ুরেটিক্স, বুঝছো, ডায়ুরেটিক যারা মূত্রের পরিমাণ বাড়ায়, যেমন দেখো চা, কফি, বুঝছো, এরা হচ্ছে আমাদের মূত্রের পরিমাণ বাড়ায়, জন্য তাদেরকে বলে ডায়ুরেটিক। তো দেখো কারণ, যেমন দেখো যে রিফা, ওর কিন্তু বেশি মূত্র হয়, অতিরিক্ত মূত্র হয়, কতটুকু দেখো, 2.5 লিটারের বেশি, 2.5 লিটারের বেশি, এই জন্য তাকে বলা হচ্ছে পলিউরিয়া। ঠিক আছে, পলিউরিয়া। কিন্তু দেখো কাকে পচাবো, বৈশাখী, বৈশাখীর কিন্তু অনেক কম হয়, বুঝছো, 400 ml এর মতো কম, এই জন্য ওর হচ্ছে অলিগোরিয়া। আর কেউ কেউ আছে যেমন কেয়া ঘোষ, যাদের বেরোই না, 100 ml এর কম, তাদেরকে বলা হচ্ছে অ্যানুরিয়া। ওকে, তাহলে দেখো তিনটা জিনিস, পলিউরিয়া মানে হচ্ছে 2.5 লিটারের চেয়ে বেশি, 400 ml এর কম অলিগোরিয়া, এবং 100 ml এর কম হলে একদমই নাই, বুঝছো, অ্যানুরিয়া। বায়োলজিতে ম্যাক্সিমাম টাইমে দেখবা মানে হচ্ছে একদমই নাই, তাই না? তাহলে অ্যানুরিয়া হচ্ছে 100 ml এর কম। বেশি কম হয়ে গেলে তখন আর পানি বেরোচ্ছে না, তখন দেখবা রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, তো রক্ত বেরোনোর একটা ঘটনা আছে আমাদের এই যে মূত্রের বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে মূত্রের বৈশিষ্ট্যের মধ্যে দেখো যে আমাদের মূত্রের কেন রং হলুদ হচ্ছে, কারণ হচ্ছে ইউরোক্রোম আছে। কি হলো? ইউরোক্রোম। দেখো ক্রোম মানে হচ্ছে যে কালার, ক্রোম মানে কি, রং বা কালার। হ্যাঁ, তাহলে ইউরোক্রোমের জন্য সেটা হলুদ হবে। আর গন্ধ হবে কার জন্য? ইউরিনোড। গন্ধ হবে কার জন্য? ইউরিনোড। হ্যাঁ, এরকম C6H8O। হ্যাঁ, এটা সংকেতটা একটু মনে রাখবা। দেখো C6H8O, ইউরিনোড। তাহলে দুইটা কথা শিখলাম, রং হলুদ হচ্ছে কার জন্য? ইউরোক্রোম। আর গন্ধ হয় কার জন্য? ইউরিনোড। ঠিক, আসো সামনের দিকে যাই। এই যে আমরা দেখছিলাম যে মানুষের মূত্রের পরিমাণ 600 থেকে 2500, যারা ধরো রিফার মতো তাদের ক্ষেত্রে 2500, আর যারা নর্মাল তাদের কিন্তু 1500, তাই না? আমরা দেখছিলাম শুরুতেই যে আমরা 1500 ml পানি খাই, আবার 1500 ml পানি কিন্তু বের করে দিই। ওকে, ঠিক আছে। ওকে, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। দেখছো এই যে সবুজ কালারের যেটা, সেটা মেডিকেলে আসছে, দেখছো, মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, সহজ সহজ প্রশ্ন আসে না? এবার আসো আমরা মূত্র একটু পড়তে চাই, এই উপাদানটা তোমরা একটু অন্যভাবে পড়ার চেষ্টা করো, আমিও যেভাবে পড়তাম একটু হেল্প করি তোমাদের। দেখো এক এক করে বলি। দেখো প্রথমে দেখো ইউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, দেখো দুইটাই অ্যাসিড, অ্যাসিড থাকলেই হবে 0.05। ঠিক, তাহলে অ্যাসিড থাকলেই 0.05, তাহলে আমরা দুইটা অ্যাসিড শিখে ফেললাম। দেখো এখানে আর কোথাও অ্যাসিড নেই। ওকে, এবার আসো যেগুলো সহজ সেগুলো আগে আমরা পড়ি। দেখো ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, দেখছো নামের মধ্যেই কিন্তু ঝামেলা। একটু আগে আমি বললাম যে ক্রিয়েটিন আসলে কি, এটা একটা অ্যামিনো অ্যাসিড। এটা কি অ্যামিনো অ্যাসিড, কিন্তু এই অ্যামিনো অ্যাসিড থেকে পরবর্তীতে তৈরি হয় ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন, তো ক্রিয়েটিনিন নামটা একটু বড়, অবশ্যই একটু বেশি থাকবে, তাই এটা হচ্ছে 0.07। আর দেখো ক্রিয়েটিন তো নাম ছোট, এজন্য থাকবে কম, 0.01। তোমাদের বইটই কিছু নাই, বইটই আনো নাই? সি ভাইয়া। আচ্ছা তাহলে দেখো ক্রিয়েটিন হচ্ছে কম 0.01, আর ক্রিয়েটিনিন হচ্ছে একটু বেশি 0.07। এবার দেখো কিটোন বডিজ, দেখো নামের মধ্যে আছে টো বা টু, তাহলে এটা থাকবে 0.02। ঠিক, এগুলো হচ্ছে সব ছ্যাঁচড়ামি বুদ্ধি আর কি, বুঝছো, কিন্তু আমাদের কি করতে হয় বলো, মনে রাখার জন্য পড়তে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আসো দেখো সোডিয়াম, এটা একটু চাইলে মনে রাখবে এমনিতে, বুঝছো, সোডিয়াম কেমন জানি 35 এমনি মনে থাকে, থাকে না? এবার দেখো পটাশিয়াম, পতে 15, পটায় ফেলছো মানে 15, তাহলে পটাশিয়াম কত? 15। এবার আসো দেখো অ্যামোনিয়াম, খেয়াল করে দেখো অ্যামোনিয়াম আমরা সংকেত কিভাবে লিখি, NH4+, তাহলে 4 থেকে আসছে 0.04, 0.04। এবার দেখো ম্যাগনেসিয়াম, ভাইয়া ম্যাগনেসিয়াম মানে হচ্ছে মা, মা আমাদের একজনই হয়। তোমাদের অনেকেই বিয়ের পরে শাশুড়িকে তোমরা মা বলো, কিভাবে বলো ভেবে পাই না। তাহলে দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে 0.01। ওকে, এবার দেখো সালফেট আর ফসফেট। হ্যাঁ, তো আমরা জানি হচ্ছে কি, দেখো সালফেট হচ্ছে SO4 2- আর ফসফেট হচ্ছে PO4 কত 3- নাকি? তো এখানে খেয়াল করে দেখো, আমরা যদি এই 2 আর 3 এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি, তাহলে 9 দুগুণে 18, 3 নং 27। এদের একটু কষ্ট, তো আমাদের তো সবগুলাই ভুলভাল নিয়ম দিয়ে শিখেছি, তাই না? আচ্ছা তাহলে আসো আরেকবার একটু আমরা দেখি। আর দেখো শুরুতে যেটা আছে ইউরিয়া, বুঝছো, ইউরিয়া, দেখো নামের মধ্যে দুইটা পার্ট, ইউরিয়া, তাই এটা হচ্ছে 2। ওকে, তাহলে উপাদানগুলো আরেকবার একটু বলি, এবার শুনলে সহজ লাগবে। দেখো যে কোনো অ্যাসিড যদি থাকে তাহলে 0.05, অ্যাসিড থাকলে কি 0.05,
5। এরপরে আমরা পড়ছি হচ্ছে ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন। এদের মধ্যে ছোট কে? ক্রিয়েটিন। ক্রিয়েটিন কি জাতীয় পদার্থ? অ্যামিনো অ্যাসিড। ক্রিয়েটিন কি জাতীয় পদার্থ? অ্যামিনো অ্যাসিড। কোথায় থাকে? পেশিতে। কোথায় থাকে? পেশিতে। তো ক্রিয়েটিনের পরিমাণ একটু কম 0.01, ক্রিয়েটিনিন হচ্ছে একটু বেশি 0.07। এটা কিন্তু মেডিকেলে মনে হয় একবার আসছে, বুঝছো, যে মূত্রে ক্রিয়েটিনিনের পরিমাণ কত, এটা একটু পড়ো। আচ্ছা, এরপরে দেখো সোডিয়াম বলছি 35, পটাশিয়াম পতে 15, পতে 15। অ্যামোনিয়াম তো আমি এই যে দেখালাম NH4+, তাই 0.04, মা একজন তাই 0.01। আর এই দুইটা একটু চোরামি করছি, বেশি বেশি চুরি হয়ে গেছে, তো এই জন্য তোমাদের চোখে লাগতেছে। তাহলে সালফেট হচ্ছে 9 × 18 আর ফসফেট হচ্ছে 27। ওকে, এইগুলো মোটামুটি মনে রাখলেই যথেষ্ট, এর বাইরে আশা করি পরীক্ষায় আসবে না। আর কিটোন বডিস তো বলছে যে মাঝখানে 2 আছে, তো ইউরিয়া তো আগেই 2 নিয়ে গেছে, তাহলে ও কি নিবে? ও নিবে 0.02। ঠিক আছে, কত চোরামি করা লাগে জীবনে, এটা তো কিছুই না। ওকে, তাহলে এখানে কিন্তু এই যে মেডিকেলে অনেক আগে পরীক্ষা আসছিল 12-13 সালে। ওকে, আসো দেখো এখানে এবার আমি তোমাদের যেটা বলতেছিলাম, অনেকের কি হয়, যেমন হচ্ছে রাহাদের কিন্তু মূত্রের মাধ্যমে গ্লুকোজ বেরো যায়। ওই যে আমি পিঁপড়ার কাহিনী বললাম না, ওটা কিন্তু ওরই কাহিনী। ও যেখানে হিসু করে সেখানে দেখবা পিঁপড়া লেগে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে কি, দেখো ওদের মূত্র দিয়ে অনেক গ্লুকোজ বেরো যাচ্ছে। এটা কোন রোগে হয়? দেখো ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস, তো এই ঘটনাটাকে বলা হচ্ছে। তোমরা একটা মুভি দেখছো না, সুরিয়া ভাই? দেখছো? ছোটকালে সেট ম্যাক্স হইতো, দেখো নাই? সুরিয়া, তেরা তেরা জুবান বহুত চলতা হ্যায়, সুরিয়া দেখো নাই? তুমি কি ইন্ডিয়া ফ্যান? সি 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 ভাইয়া, সি। এবার দেখো, যদি কারোর মাধ্যমে প্রোটিন বের হয়ে যায়, কার জানি প্রোটিন বের হয়ে যাচ্ছিল, শান্তর, তাহলে দেখো প্রোটিন বের হয়ে গেলে তাকে বলে প্রোটিন ইউরিয়া। তোমরা কি জানো মৈত্রী রেগুলার অ্যালকোহল খায়? তো কেউ যদি এরকম রেগুলার অ্যালকোহল খায়, তার কিন্তু মূত্রের মাধ্যমে লিপিড বের হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো লিপুরিয়া। তখন তাকে কি বলবো? লিপুরিয়া। আচ্ছা, তারপরে দেখো বিলিরুবিন। এই যে কারোর যদি বিলিরুবিন বের হয়ে যায় জন্ডিসের মাধ্যমে, তাকে বলে বিলিরুবিন ইউরিয়া। আমার একবার কি হয়েছে আমি একটু বলি। ক্লাস 3-তে থাকতে, বুঝছো, আম্মা একবার আমার ট্যাঙ্ক কিনে দিয়েছে। আমি তো অনেক ফাজিল ছিলাম, একবারে সব ট্যাঙ্ক খাই ফেলছি খুলায়, মোটামুটি বড়ই প্যাকেট ছিল। এরপর মনে করো আমার টানা 2 দিন শুধু বিলিরুবিনই বেরোচ্ছে। আর আমি তো আর বুঝতেছি না, ছোট মানুষ, আমি ভাবছি যে ট্যাঙ্ক খাইছি তো এই জন্য হয়তো বেশি বেশি বেড়ে যাচ্ছে। ওমা, পরে দেখি কমেই না। এরপর আস্তে আস্তে ধরো আমার চোখের নিচে হলুদ হয়ে গেল, হাত হলুদ হয়ে গেল। তখন আমি একটু টেনশনে পড়ে গেলাম যে কি ব্যাপার কি ব্যাপার। পরে ডাক্তারের কাছে গেলাম, যে দেখলাম যে আমার লিভারের অবস্থা শেষ, খুব বাজে অবস্থা হয়েছিল, জন্ডিস। 15-16টা মতো ইঞ্জেকশন দেওয়া লাগছিল হাবিজাবি, খুব কষ্ট পাইছিলাম, বুঝছো। আমার ওজন কমে গেছিল মনে হয় প্রায় 20 কেজি, সত্যি ঘটনা। আমি অনেক গদা ছিলাম আগে, 5-এর আগে অনেক, যে মানে আমার আলট্রা ফিল্ট্রেশন হইতো না, প্রোটিনের রক্তকণিকা যেরকম আটকায় যায়, আমি এরকম সব জায়গায় আটকায় যেতাম। আচ্ছা, এবার যদি রক্ত বের হয়ে যায়, ওই যে অনেকের রক্ত বেড়ে যাচ্ছিল, তাই না? অ্যানুরিয়া কার জানি হয়েছিল তোর, কেয়া? তাহলে দেখো যাদের ক্ষেত্রে এই যে রক্ত মানে একদম মূত্রের পরিমাণ একদমই কম, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে হেমাচুরিয়া। হেমাচুরিয়া বললেই আমার ওই যে গানটার কথা মনে পড়ে, ওই যে বলে চুরিয়া বলে কাংনা, শুনছো? আচ্ছা, আমি রোদার মাস বলে গাইতে পারতেছি না। তাহলে দেখো হেমাচুরিয়া মানে হচ্ছে রক্ত বেরো যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি কি বললাম, গ্লুকোজ বেরো গেলে গ্লাইকোসুরিয়া, নামের সাথে মিল রেখে। প্রোটিন বেরো গেলে প্রোটিন ইউরিয়া, অ্যালকোহল খাইলে লিপিড বেরো যাবে লিপুরিয়া, জন্ডিস হলে বিলিরুবিন বেরো যাবে বিলিরুবিন ইউরিয়া, রক্ত বেরো গেলে হেমাচুরিয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা একটু আগেই পরে আসছিলাম, তোমাদের কি মনে আছে যে আমাদের মূত্রথলিতে কি পেশি থাকে? ডেট্রুসার পেশি। কি পেশি? ডেট্রুসার পেশি। এটা কি ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক? অনৈচ্ছিক। এটা কি? অনৈচ্ছিক। এটা কি? অনৈচ্ছিক পেশি। ইচ্ছা মতো কন্ট্রোল করা যায় নাকি? তাহলে তো ওই যে বাচ্চা কাচ্চা বিছনায় মুততো না, তাই না? ওরা তো ওয়েট করতো যে মা আমাকে নিয়ে যাও, ওরা তো মুতো করে দেয় সাথে সাথে। আসো আমরা সামনের দিকে যাই। ওকে, এবার দেখো অসমোরেগুলেশন, এটা আবার খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং আমার খুবই ভালো লাগে। সো দেখো এখানে আমরা একটু পড়বো ইউরিক অ্যাসিড নিয়ে। ইউরিয়া নিয়ে আমরা অনেক পড়ে ফেলছি। এই ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে। ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে। ইউরিক অ্যাসিড কোথায় তৈরি হবে? যকৃতে। ইউ থাকলেই যকৃত। ওকে, এবার দেখো আমাদের যে নাইট্রোজেনাস বেসগুলো আছে, মানে আমাদের ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেনাস বেসগুলো আছে, যেমন পিউরিন, পাইরিমিডিন, নাম পড়ছি না? এই পিউরিনগুলো ভেঙে ভেঙে আমাদের ইউরিক অ্যাসিড তৈরি হয়, বুঝছো? পিউরিন ভেঙে ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। যে দেখো অ্যাডেনিন, গুয়ানিন, হাবিজাবি কথাবার্তা লেখা আছে। তো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিচেরটা দেখো, এই যে হাইপার ইউরিকোসুরিয়া। হাইপার ইউরিকোসুরিয়া এটার মানে কি? আমাকে বলো তোমাদের নাম, তোমার নাম কি? ভুলে গেলাম। দিলশাদ। দিলশাদের কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে? সো ওর ইউরিক অ্যাসিড যখন অতিমাত্রায় বেশি হয়ে যাবে, তখন কি হবে? তখন হবে বৃক্কে পাথর, খুব কষ্টের জিনিস, ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখবা যে ইউরিক অ্যাসিড যখন অতিমাত্রায় বেড়ে যায়, তখন এই হাইপার ইউরিকোসুরিয়া হয়। আল্লাহ না করুক, কোনোদিন হবে না তোমার ইনশাল্লাহ, মেয়েদের এগুলো হয় না, বুঝছো? তাহলে দেখো এরা কি করে, সুই আকৃতির বা নিডেল আকৃতির,
এটাই হচ্ছে পরবর্তীতে আমাদের বৃক্কের পাথর হয় আর কি। তাহলে বৃক্কের পাথর কি ইউরিয়া দিয়ে হয়? কি দিয়ে হয়? ইউরিক অ্যাসিড। বলো কি দিয়ে হয়? ইউরিক অ্যাসিড। তোমরা কি খুঁজে পাচ্ছ না এটা? এটা মানে নতুন বইয়ের আছে আর কি, বুঝছো? জাস্ট জেনে রাখো, বা যাদের বইয়ে লেখা নাই তার একটু লিখে রাখো যে বৃক্কে পাথর হয় ইউরিক অ্যাসিড দিয়ে। আর ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? নাইট্রোজেনাস বেস, ওই যে নাইট্রোজেনাস ক্ষারক পড়লাম না আমরা, পিউরিন পাইরিমিডিন, এই পিউরিন ভেঙে ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। আর অতিমাত্রা ইউরিক অ্যাসিড হয়ে গেলে তখন কি হবে? বৃক্কে পাথর হবে। কি হবে? বৃক্কে পাথর। তোমরা পড়ছো ওই যে বিভিন্ন এক চিকিৎসা, এই দেখো এই যে ক্রিয়েটিনিন, তোমাদের মনে হয় বইয়ে নাই রে, আমি এখনই এখান থেকে শেষ করে বেরোয় যাচ্ছি। দেখো এই যে আমাদের গ্লাইসিন, আর্জিনিন, মিথিওনিন, এই যে ক্রিয়েটিন, এই ক্রিয়েটিন থেকে তৈরি হয়ে যাচ্ছে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনের পরিমাণ কত ছিল মূত্রে? 0.01। ম্যাগনেসিয়ামও কিন্তু তাই ছিল 0.01, আর ক্রিয়েটিনিন 0.07। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো এইখান থেকে দেখো এই ক্রিয়েটিনিন, ওই যে আমি একটু আগে তোমাকে বলতেছিলাম, মনে করো তুমি যখন ডাক্তার হবা, নর্মালি তোমার কাছে যখনই একটা কিডনির পেশেন্ট আসবে, তখনই তারা কি টেস্ট দেয় বলো তো? সিরাম ক্রিয়েটিনিন। নাম শুনছো না? মা বাবা টেস্ট করছে কখনো? সেরাম ক্রিয়েটিনিন বলে। কি বলে? সেরাম ক্রিয়েটিনিন। আমরা কি করি? আমরা রক্তের ক্রিয়েটিনিনটা মাপি। ভাইয়া একটু আগে আমরা যেটা দেখলাম 0.07, এই ক্রিয়েটিনিনটা কোথায় ছিল? মূত্রে। ওই যে বক্সটা পড়ছিলাম, এটা কিসের বক্স? মূত্রের বক্স। গন্ধ পাওনি বলে টের পাওনি, কিন্তু এটা কিন্তু মূত্রের বক্স। তো ওইখানে ক্রিয়েটিনিনের পরিমাণ ছিল 0.07। কিন্তু এখানে খেয়াল করলে দেখো যে এখানে রক্তে ক্রিয়েটিনিনের মান দেয়া আছে। পুরুষের ক্ষেত্রে হচ্ছে 0.6 থেকে 1.2, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে একটু কম। মেয়েদের সবকিছু একটু কম থাকে, 0.5 থেকে ইনশাআল্লাহ। তাহলে দেখো কি বললাম যে আমাদের পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.6 থেকে 1.2, মহিলাদের হচ্ছে 0.5। তোমরা কি মাইন্ড করছো? আমি খুবই সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 0.5 থেকে 1.1, দেখছো? আচ্ছা ওকে, আসো তাহলে আমরা এখান থেকে সবসময় মনে রাখবো ভাইয়া, এই ক্রিয়েটিনিনটা কিন্তু রক্তের, এবং রক্তের ক্রিয়েটিনিনকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক। তার মানে যখনই তুমি ধরো বড় হয়ে ইনশাল্লাহ অনেক বড় ইউরোলজিস্ট হবা, সারাদিন হিসু নিয়ে গবেষণা করবা, তো তখন তুমি কেউ তোমার কাছে আসলেই তুমি প্রথমে সিরাম ক্রিয়েটিনিনটা টেস্ট করতে দিবা, ঠিক আছে? এবং মানটাকে দেখবা যে পুরুষ হলে 0.6 থেকে 1.2, মহিলা হলে একটু কম 0.5 থেকে 1.1, মনে থাকবে। আর 0.07 এটা কোথায় থাকে? মূত্রে। এটা কোথায় থাকে? মূত্রে। আর এটা কিসে? রক্তে। এটা কিসে? রক্তে। বুঝছো নাকি বুঝোনি? ওকে ভাইয়া, এবার আসো। এবার মোটামুটি আমাদের টপিক প্রায় শেষ। হ্যাঁ, আমরা একটু এডিএইচ নিয়ে পড়াশোনা করবো। এডিএইচ আমার খুব 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 ফেভারিট একটা টপিক, খুব ভালো লাগে। অনেক অনেক সময় হয়ে গেছে নাকি? আসো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। দেখো ভাইয়া, আমাদের মস্তিষ্কের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, নাম কি জানো? হাইপোথ্যালামাস। কি নাম বলো? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। ওকে, শুনো ভাইয়া, হাইপোথ্যালামাসে একটা হরমোন খরিত হয়, অ্যাকচুয়ালি দুইটা হয়, বাট এখানে আমরা যেটা জানবো সেটার নাম হচ্ছে এডিএইচ। ভাই দেখো এটার নামটা অনেক সুন্দর, অ্যান্টি ডাইউরেটিক। অ্যান্টি ডাইউরেটিক। ভাইয়া আমি যখন একটু আগে তোমাদের চা কফির নাম পড়াচ্ছিলাম, তখন ছিলাম যে এই পদার্থগুলো হচ্ছে ডাইউরেটিক। শুধুমাত্র ডাইউরেটিক এই শব্দের অর্থ হচ্ছে যে তারা মূত্রের পরিমাণ বাড়ায়, কিন্তু অ্যান্টি ডাইউরেটিক মানে কি? মূত্রের পরিমাণ কমায়। তাহলে এডিএইচ এর মূল কাজ কি? মূত্রের পরিমাণ কমানো। তাহলে দেখো এডিএইচটা ক্ষরণ হয় কোন জায়গা থেকে? মনে রাখবে, এটা ক্ষরণ হয় হাইপোথ্যালামাস থেকে। ক্ষরণ হওয়ার পরে সেটা জমা থাকে এরকম একটা জিনিসে, সেটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। কি নাম বলো? পিটুইটারি গ্রন্থি। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির মধ্যে এডিএইচ জমা থাকে। এখন মনে করো তুমি মরুভূমিতে ঘুরতে গেছো, অনন্ত জলিলের সাথে তোমার মুভি শুটিং, তুমি ঘুরতে গেছো। তো এখন কি হয়েছে, তোমার বাড়িতে কিন্তু মরুভূমিতে যেহেতু গিয়েছো, বেশি পানি কিন্তু নাই, বা রোজার দিনে আমরা তো পানি খাচ্ছি না কেউ। ইফতারের আগে যখন হিসু করো, হিসুর কালার কেমন হয়? অনেক ঘন হলুদ, নাকি নর্মাল হয়? নর্মাল হলে কিন্তু সমস্যা। ওকে, তার মানে তোমার এডিএইচ ঠিক নাই। কিন্তু যদি কারো হলুদ হয়, গাঢ় হয়, তখন আমাদের বুঝতে হবে কি, যে দেখো যখনই তোমার বডিতে পানির পরিমাণ কমে গেছে, তাহলে আমাদের মূত্র প্রোডাকশন করতে হবে কম। তাহলে পানির পরিমাণ যখনই কম হবে, তখনই সিগন্যালটা হাইপোথ্যালামাসের কাছে পৌঁছাবে, মাথায়। এবং দেখো হাইপোথ্যালামাস মস্তিষ্কের অংশ, তো এখান থেকে যে এডিএইচ ক্ষরণ হয়, এই ঘটনাটাকে বলে নিউরোসিক্রেশন। কি বলো? নিউরোসিক্রেশন। কারণ এডিএইচ কে বলা হয় হচ্ছে নিউরো হরমোন, মস্তিষ্ক থেকে আসে, তো এজন্য বলে নিউরো হরমোন। তাহলে এটাকে বলে নিউরোসিক্রেশন। তাহলে এডিএইচ ক্ষরণ হইলো, এবং এডিএইচ এর মূল কাজকে আমি কি বলছি? মূত্রের পরিমাণ কমানো। এডিএইচ কি করে জানো? এডিএইচ কাজ করে গিয়ে ওই যে আমরা বৃক্কের দেখছিলাম না, দূরবর্তী প্যাচরনালিকা, নিকটবর্তী ছিল, তারপর হেনলি লুপ, তারপর দূরবর্তী প্যাচরনালিকা।
তো এডিএস কাজ করে দুইটা জায়গায়, একটা হচ্ছে দূরবর্তী প্যাচারনালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এবং আরেকটা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা। এখানে কাজ কি করে, সে বডি থেকে পানিগুলোকে আবার পুনঃশোষণ করে, নেফ্রন থেকে পানিগুলোকে আবার পুনঃশোষণ করে। তার মানে কি, যে সে মূত্রের মাধ্যমে পানি যেতে দিচ্ছে না, সেটাকে আটকে রাখছে রক্তনালীর মধ্যে, আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে। তো তখন কি হবে, মূত্রের মধ্যে কিন্তু পানির পরিমাণ একদম কমে গেল, তখন তোমার মূত্র হবে অনেক ঘন হলুদ খড়বর্ণ ইউরোক্রোমের জন্য, তাই না? আর গন্ধ হয় কার জন্য? ইউরিনোড। গন্ধ হয় কার জন্য? ইউরিনোড। আর রং হয় কার জন্য? ইউরোক্রোম। বুঝছো? এই হচ্ছে আমাদের বেসিক এডিএইচ এর মেকানিজম। তাহলে আসো আমরা বই থেকে আরেকবার দেখি কি লিখলো। এই যে দেখো, অ্যান্টি ডায়োরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন, এটা ভেসেলকে প্রেস করে, চাপ দিয়ে, তাকে বলে ভ্যাসোপ্রেসিন। তাহলে এডিএইচ কি পানি মূত্রের পরিমাণ বাড়ায় না কমায়? এটা আগে বলবো। কমায়, মূত্রের পরিমাণ কমায়। কোন জায়গাতে খরিত হয়? হাইপোথ্যালামাস। কোন জায়গাতে খরিত হয়? হাইপোথ্যালামাস। জমা থাকে কোথায়? পিটুইটারি। কোন জায়গায় জমা থাকে? পিটুইটারি। ওকে, আচ্ছা তাহলে দেখো, এই যে হাইপোথ্যালামাসের মাধ্যমে এটা এই যে, এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির মাধ্যমে সেটা জমা থাকে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আসো এরপরে দেখো, এইখান থেকে দুইটা মান আছে, এই দুইটা মান একটু মুখস্থ রাখবা। দেখো আমি একবার বলে দিই, হ্যাঁ শোনো। মনে করো আমাদের এই হচ্ছে দুইটা সেল, ঠিক আছে? সেলের ভেতরের অংশকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, অন্তঃকোষীয়, আর এটাকে বলে এক্সট্রাসেলুলার ফ্লুইড, বহিঃকোষীয়। ঠিক আছে? তো একটু চিন্তা করে দেখো ভাইয়া, এখানে আমরা দুইটা আয়ন নিয়ে পড়বো, একটা নাম হচ্ছে সোডিয়াম, একটা নাম হচ্ছে পটাশিয়াম। দেখো, কে মানে কিং, রাজা, তাই না? তাহলে রাজা কি ভেতরে থাকবে না বাইরে থাকবে? সি সি সি, রাজা থাকবে রাজপ্রাসাদে, ঘরের মধ্যে, তাই না? কে বললো বাইরে? ছি। তাহলে দেখো, মনে রাখবো সবসময় ভেতরে পটাশিয়াম বেশি থাকে, ভেতরে পটাশিয়াম, ভেতরে কিং বেশি থাকে। আর দেখো এনে মানে হচ্ছে না, না মানে কি ওর ঘর নাই, ও কোথায় থাকবে? বাইরে। তাহলে বাইরে থাকবে সোডিয়াম বেশি, বাইরে থাকবে কি? সোডিয়াম বেশি। এটা হচ্ছে মূল কথা, যে ভেতরে কিং বেশি, রাজা সিংহাসনে বসে আছে রাজপ্রাসাদে, এই জন্য ভেতরে পটাশিয়াম বেশি, বাইরে হচ্ছে সোডিয়াম বেশি। মান কত ভাইয়া? মানটা একটু মুখস্থ রাখতে হবে। দেখো এই যে দেখো, বহিঃকোষীয় তরলে, ওই যে বললাম সেলের বাইরে এক্সট্রাসেলুলার ফ্লুইড, সেখানে সোডিয়াম থাকে বেশি, কত দেখো 142 মিলিমোল, ভেতরে থাকে কম 10। কিন্তু পটাশিয়াম কোথায় থাকবে? এই যে পটাশিয়াম থাকবে ভেতরে বেশি, কত দেখো, কত বেশি? 160। হ্যাঁ, তাহলে কিং কোথায় থাকবে? পটাশিয়াম কোথায় থাকবে? ভেতরে। পটাশিয়াম থাকবে ভেতরে, নাই কিছু নাই, তাহলে কই থাকবে? বাইরে। ওকে, এই আর কি। আচ্ছা, এই সোডিয়াম পটাশিয়ামের মাত্রা উল্টাপাল্টা হইলে কিন্তু ক্যারিয়ার শেষ, বুঝছো? মানে একদম জীবন শেষ, সাথে সাথে দেখবা হার্ট অ্যাটাক করছো। ওকে, আসো এরপরে দেখো, আমাদের এখান থেকে মোটামুটি আমাদের মেইন জিনিস পড়া শেষ। দেখো 70 বছর বয়সে মানুষের কিডনি 50% কাছে সক্ষম থাকে। তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস জানো কিনা, আমাদের কিডনি যখন কাজ করে তখন কিন্তু আমাদের হাফ অফ দ্য নেফ্রন কাজ করে আর কি। হ্যাঁ, মানে আমাদের একটা কিডনি নর্মালি ফাংশন করে আর কি, হ্যাঁ, আরেকটা ওইভাবে করে না। এই জন্য কিন্তু অনেকে তার প্রিয়তমার জন্য কিডনি বেঁচে দেয়। কেউ দিছো নাকি? ছেলেরা, মেয়েরা, তোমরা কি আর ভালোবাসতে পারো? ভালোবাসলে দিত। আসো এবার দেখো, আমাদের বৃক্ক দুই ভাবে ফেইলিয়ার হতে পারে, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী, একটা হচ্ছে তাৎক্ষণিক। আমিও দিইনি। তাহলে দেখো, ক্রনিক আর অ্যাকিউট। হ্যাঁ, আচ্ছা তাহলে অ্যাকিউটের কথা দেখো। অ্যাকিউট মানে হচ্ছে যে হঠাৎ করে ধরো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর ব্লিডিং হয়ে গেছে, আল্লাহ না করুক। আমার না বাইক চালানোর সময় সবসময় মনে হয় যে আমার কবে এরকম কিছু একটা হবে, যে তোমরা আমার জন্য দোয়া করো যেন কিছুদিন বাঁচি। আচ্ছা তাহলে দেখো, 48 ঘন্টার মধ্যে যদি মানে হঠাৎ করে মনে করো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু একটা, তখন যেটা হবে সেটাকে বলে অ্যাকিউট রেনাল ফেলিয়ার। মানে তোমার বডি থেকে প্রচুর পরিমাণে ব্লাড যদি বেরো যায়, তোমার কিডনি এমনি ফেল করবে। আর ক্রনিক মানে আস্তে 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 তোমার কিডনির ধ্বংস হয়ে গেছে। ওই যে মৈত্রীর মতো, যারা রেগুলার অ্যালকোহল খায়, ধীরে ধীরে কিডনিটা নষ্ট হয়ে যায়, বুঝছো? তাহলে এই দুইটা জিনিস জাস্ট একটু জানিয়ে রাখলাম। ওকে, তাহলে কি বললাম, 70 বছর বয়সে আমাদের কিডনি কতটুকু কাজ করতে পারে? 50%, হ্যাঁ, অর্ধেক কাজ করে আর কি। ওকে, এখান থেকে আমরা আর কিছু পড়বো না। পড়তে গেলে নিজেদের সাথে মিলাবা না, নিজেদের সাথে মিলালে দেখবা সব বৈশিষ্ট্য মিলে যায়, তখন ভয় পাবা। যেমন দেখো, এই যে পাজর, কোমরের মাঝামাঝি দুই পাশে ব্যথা হয়, হয় কিনা? হয়। এখন আচ্ছা, ক্ষুধা মান্দ, বমি বমি ভাব, হয় কিনা? হয়। তারপরে দেখো চুলকানি, অস্থিরতা, হয় কিনা? হয়। হ্যাঁ, তারপরে দেখো এই যে খাবারের অরুচি, তন্দ্রাচ্ছন্ন ভাব, হেঁচকি তোলা, এসব এসব নিজের সাথে মিলাবা না, মিলালে কিন্তু বিপদ। দেখবা আসো সামনের দিকে যাই, আমাদের প্রায় শেষ, আমরা অল্প একটু পড়বো আর। ওকে ভাই, দেখো ডায়ালাইসিস। হ্যাঁ, এখন মনে করো আল্লাহ না করুক কিডনি নষ্ট হয়ে গেছে, কি করতে হবে? ডায়ালাইসিস করতে হবে। হ্যাঁ, ওই কাজটা মেশিন দিয়ে করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফো আছে, দেখো যে আমাদের রক্তে যদি রেচন পদার্থ বৃদ্ধি পায়, আমরা একটু আগে বলছি যে নাইট্রোজেনাস সাবস্টেন্স হচ্ছে রেচন পদার্থ।
তো রেচন পদার্থ বৃদ্ধি পাওয়াকে বলে হচ্ছে অ্যাজোটিমিয়া। কি বলে? অ্যাজোটিমিয়া। কিন্তু যদি অসুস্থতা অনুভব করে তখন তাকে বলে হচ্ছে ইউরেমিয়া। তাহলে কি বললাম? রেচন বজ্র বৃদ্ধি পাওয়াকে বলে অ্যাজোটোমিয়া, কিন্তু সে যে অসুস্থ ফিল করবে এটাকে বলে হচ্ছে ইউরেমিয়া। না, 5 মিনিট লাগবে। ওকে, তাহলে দেখো আমাদের দুই রকমের ডায়ালাইসিস আছে, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই ভেতর থেকে আমাদের জাস্ট উপাদানগুলো পড়তে হবে। হ্যাঁ, এই যে দেখো ডায়ালাইসিসের উপাদান, এটা খুব আসে খুব আসে। তো দেখো প্রতি সপ্তাহে রোগীকে মোটামুটি 2 বার ডায়ালাইসিস করতে হয়। আল্লাহ না করুক সিটি মেডিকেলে যদি ডায়ালাইসিস করা লাগে, দেখবা জমি জমা যা আছে পৃথিবী সব শেষ। ওকে, আমি যাইতে ভয় পাই ভাই। আচ্ছা, এরপরে দেখো ডায়ালাইসিসের উপাদানের মধ্যে একটু খেয়াল করবা, যেখানে সঠিক তাপমাত্রা, সঠিক আয়নিক ভারসাম্য, হ্যাঁ পিএইচ ঠিক রাখতে হবে। এবং খেয়াল করো এখানে অতিরিক্ত পুষ্টি হিসেবে গ্লুকোজ অ্যাড করা হয়। তোমার কি করবে, আমাদের তো টিচার যারা, আমাদের কিন্তু অনেক চুলকানি, বুঝছো? আমরা কি করবো, এখানে সুক্রোজ দিব। তো তোমার কিন্তু জিনিসটা খেয়াল রাখতে হবে, যেখানে আসলে গ্লুকোজ অ্যাড করতে হবে, সুক্রোজ বা অন্য কিছু কিন্তু অ্যাড করা যাবে না। হ্যাঁ, তাহলে গ্লুকোজ এটা একটু মনে রেখো, সুক্রোজ কিন্তু না, এটা আবার লিখে রেখো না বইয়ে। আচ্ছা, এরপরে দেখো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এখান থেকে কি ভাইয়া, আমাদের যে বডির মধ্যে সিলোম আছে তাই না, সিলোমের আবরণের নাম কি? পেরিটোনিয়াম, তাই না? সিলোমের আবরণের নাম কি? পেরিটোনিয়াম। তাহলে যাদের সিলোম নাই তাদের কি পেরিটোনিয়াম থাকবে? থাকবে না। ওই যে আমাদের ফেরানিডারিয়া, এদের আছে নাকি সিলোম? আছে নাকি? নাই। আচ্ছা, এবার দেখো বৃক্ক প্রতিস্থাপন, এটা মেডিকেলে একবার আসছিল। তোমরা জাস্ট মনে রাখবা যে 48 ঘন্টা, তুমি যদি কারো কিডনি দিতে চাও অবশ্যই 48 ঘন্টার মধ্যে দিয়ে দিবা। এবং দেখো অবশ্যই মেক শিওর যে তোমার জন্য এইচআইভি না থাকে। আছে নাকি কারো? স্বীকার তো আর করবা না। আচ্ছা, তাহলে 48 ঘন্টার মধ্যে আমাদের বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। এরপরে আসো আমরা জাস্ট হরমোনাল ক্রিয়াটা একটু পড়বো। এই আস্তে, না না না, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই 1 মিনিট, ভয় পেয়ে গেছিলাম, আসতে যাচ্ছে না। আমরা জাস্ট এই জায়গাটা একটু পড়বো। এখানে দেখো এই যে এডিএইচ, দেখো এডিএইচ এর কথা আমরা বলতেছিলাম না, যে হাইপোথ্যালামাসে ক্ষরিত হয়, তারপর সেটা মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যদি এডিএইচ বেশি ক্ষরিত হয় তখন আমাদের কিন্তু অধিক ঘন মূত্র হবে আর কি। এই আচ্ছা, এবার আসো এই অ্যানজিওটেনসিন, এই জিনিসটা একটুখানি বলে দিই। দেখো সবাই খেয়াল করবা, 1 মিনিট লাগবে। শোনো, প্রথমে একটা পদার্থ আছে বুঝছো, যার নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। খুব ইম্পর্টেন্ট জায়গা, 3-4টা অধ্যায়ের এমসিকিউ এখানে। অ্যানজিওটেনসিনোজেন, ভাই এটা ক্ষরিত হয় কোন জায়গা দিয়ে বলো তো? মনে রাখবে, অ্যানজিওটেনসিনোজেন ক্ষরিত হয় যকৃৎ থেকে। কোন জায়গা থেকে? যকৃৎ থেকে। দেন অ্যানজিওটেনসিনোজেন, পেপসিনোজেন, এই জেন থাকলে আমরা কি বুঝি? এটা হচ্ছে নিষ্ক্রিয়, এটা নিষ্ক্রিয়। তাহলে এটাকে সক্রিয় করতে হবে, এটাকে সক্রিয় করে আমরা অ্যানজিওটেনসিন 1 এ পরিণত করতে চাই। অ্যানজিওটেনসিন এটাতে কে পরিণত করবে জানো? সি সি সি, না বাবা, এখানে কাজ করবে হচ্ছে রেনিন। ওই যে আমরা একটু আগে পড়লাম না, কিডনি থেকে একটা এনজাইম ক্ষরিত হয়, নাম কি? রেনিন। এই রেনিন কি করে, অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন 1 এ পরিণত করে। এরপর দেখো অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 তে পরিণত করবে কে জানো? মনে রাখবে, এটা পরিণত করে লাংস বা আমাদের ফুসফুস। এখানে একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে এসিই বা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। কি বললাম? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এরপর এই অ্যানজিওটেনসিন 2 কি করে? অ্যানজিওটেনসিন 2 কি করে, ও চলে যায় অ্যাড্রেনাল গ্রন্থির কাছে। কোথায় চলে যায়? অ্যাড্রেনাল গ্রন্থির কাছে। তুই কি সবসময় হাসিস বৈশাখী? তোর মুখটা এরকম, তো দেখলে মনে হয় তুই সবসময় হাসিস। আচ্ছা, তাহলে দেখো যে আমরা পড়ছিলাম না, কিডনির মাথার উপরে এখানে একটা গ্রন্থি বসেছিল, নাম কি? অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। হ্যাঁ, ওর মধ্যে থেকে একটা হরমোন ক্ষরিত হয় যার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। কি নাম? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন, এই অ্যালডোস্টেরন থেকে মনে রাখবা, এটা পরবর্তীতে গিয়ে আমাদের সোডিয়ামের, এবং সোডিয়ামের মাত্রা কমে গেলে মূত্রের পরিমাণও কমে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বেসিক মেকানিজম। তাহলে কয়েকটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন ভাইয়া এটা তৈরি হয় কোথায়? যকৃতে। বলে অ্যানজিওটেনসিনোজেন কোথায় তৈরি হয়? যকৃতে। সেখান থেকে অ্যানজিওটেনসিন 1 এ পরিণত করে কে? রেনিন। কে পরিণত করে? রেনিন। রেনিন আসবে কোত্থেকে? বৃক্ক থেকে। বৃক্ক থেকে, বৃক্কের কোন কোষ থেকে জানো? জেজি সেলস বা জাক্সটা গ্লোমেরুলার সেল বা জাক্সটা কোষ থেকে রেনিন আসবে। দেন অ্যানজিওটেনসিন 1 থেকে 2 তে পরিণত করবে কে? লাংস বা ফুসফুস। কে করবে? লাংস বা ফুসফুস। এখানে একটা এনজাইম কাজ করে, নাম হচ্ছে এসিই, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। দেন এখান থেকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন হচ্ছে আমাদের সোডিয়াম আর পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমাদের রক্তের সোডিয়াম পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? অ্যালডোস্টেরন। কোন জায়গা দিয়ে ক্ষরিত হয়? অ্যাড্রিনাল গ্রন্থি। কোন জায়গা দিয়ে ক্ষরিত হয় বলো? অ্যাড্রিনাল গ্রন্থি। ওকে, আসো তাহলে আমরা দেখো এটুকু পড়লে আমাদের মোটামুটি ইনশাআল্লাহ শেষ। ওকে, আসো 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 সামনের দিকে। শেষ। এই দাঁড়া, ওই জায়গাটা একবার দেখাই দিই, নাহলে বাসায় দেখতে পারবো না।
এই ভাই প্রতিস্থাপন করবো আমরা কতক্ষণের মধ্যে? 48 ঘন্টার মধ্যে। এই যে এডিএইচ এর কথা। ওকে, এই যে দেখো, এই যে অ্যাড্রেনাল কর্টেক্স, হ্যাঁ মানে অ্যাড্রেনাল গ্রন্থিরও দুইটা পার্ট আছে, কর্টেক্স আর মেডুলা। সেখান থেকে এই যে অ্যালডোস্টেরন হরমোন, সেটা সোডিয়ামের মাত্রা কমায়, তারপর সেটা কন্ট্রোলে রাখে, এই আর কি। আচ্ছা দেখি আমাদের আগের পড়া। আর এই যে দেখো, এই যে অ্যানজিওটেনসিনের কথা বলা আছে ভাইয়া, একবার একটু রিডিং দাও, শুনো। দেখো এই যে মেডিকেল আসছে 19-20-এ, যে রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে কোন হরমোন কাজ করে? অ্যালডোস্টেরন। কোন জায়গা দিয়ে খরিত হয়? অ্যাড্রেনাল গ্রন্থি। কোন জায়গা দিয়ে? অ্যাড্রেনাল গ্রন্থি। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো, এই যে যখনই তোমার চাপ বা আয়তন হ্রাস পায়, তার মানে কি, যে তোমার বডি থেকে ব্লাড ভলিউম কমে গেছে। যখনই রক্ত কমে যাবে, রক্তচাপও কমে যাবে, স্বাভাবিক। তো তখন কি হবে দেখো, এই যে আমাদের জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে রেনিন খরিত হবে। রেনিন কি করে? যকৃৎ থেকে খরিত অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে পরিণত করে। পরে অ্যানজিওটেনসিন কোথায় যাবে? এই যে অ্যাড্রেনাল গ্রন্থির কাছে গিয়ে তাকে বলবে যে তুমি অ্যালডোস্টেরন ক্ষরণ করো। অ্যালডোস্টেরন কি করবে? সোডিয়ামকে আবার পুনঃশোষণ করবে। তার ফলে মনে করো তোমার পানি আবার পুনঃশোষিত হবে, হইলে তখন রক্তের আয়তন এবং চাপ উভয় বেড়ে যাবে। বুঝতে পারছো? যেখানেই সোডিয়াম যায়, সোডিয়ামের পিছে পিছে পানিও চলে যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আশা করি তোমাদের মনে আছে। আমি কয়েকটা প্রশ্ন একটু করতে চাই, দেখি তোমাদের মনে আছে কিনা। তোমরা একটু আমাকে বলো, একজন একজন করে বলবা। তুমি বলো চশমা। জিনাত। জিনাত বলো যে আমাদের বৃক্কের আবরণের নাম কি? বৃক্কের আবরণ রেনাল ক্যাপসুল বা টিউনিকা ফাইব্রোসা। আচ্ছা তুমি আমাকে বলো যে আমাদের মৈত্রী সামনের জন, তুমি আমাকে বলো যে আমাদের ওই যে দুইটা জিনিস ইয়া হয় না, ফিল্ট্রেশন হয় না, কি কি ছিল? রক্তকণিকা আর প্রোটিন। তুমি বলো নিকটবর্তী প্যাট্রোনালিকায় কত পার্সেন্ট পুনঃশোষণ হয়? 60%। কেন হয়? কি থাকে? মাইক্রোভিলাই। কি থাকে? মাইক্রোভিলাই। তুমি আমাকে বলো এডিএইচ খরিত হয় কোন জায়গা থেকে? হাইপোথ্যালামাস। কোন জায়গা থেকে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কোথায় জমা থাকে? পিটুইটারি। ভুলে গেছো সব? পিটুইটারিতে না? পিটুইটারিতে জমা থাকে। আচ্ছা ঠিক আছে। আর ইম্পর্টেন্ট প্রশ্ন কি, ওই যে তুমি আমাকে বলো সামনের বেঞ্চ, আমাদের বৃক্ক কতক্ষণের মধ্যে প্রতিস্থাপন করতে হবে? 48 ঘন্টা। ঠিক। আচ্ছা ডায়ালাইসিসের উপাদানের মধ্যে কি দিব, গ্লুকোজ না সুক্রোজ? সন্দীপ তোমার জন্য একটা কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কোন বৃক্কটা নিচে থাকে? ডান বৃক্ক। তোমার জন্য আরো কিছু প্রশ্ন আছে, যেমন রেনাল পিরামিডের সংখ্যা কত? 8 থেকে 18টা। এলমান তুমি আমাকে বলো যে আমাদের ধমনী বের হয় নাকি ঢুকে? ধমনী প্রবেশ করে, তাই না? ধমনীর সাথে স্নায়ু আর শিরা, ইউরেটার বের হয়ে যায়। ইউরেটারের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার না? 25 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা কি মোটামুটি বুঝতে পারছো অধ্যায়টা? মোটামুটি বুঝতে পারছো? আচ্ছা তোমাদের সাথে একটা ছবি তুলি, দাঁড়াও। আমার তো চেহারার অবস্থা জঘন্য, তোমরা কি আমার সাথে কথা বলতে চাও না? অনেকদিন পর ক্লাস পড়ে যাস না ভাই, পরীক্ষা দিও অবশ্যই। আসো সবাই, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ এটা গ্রুপে দিচ্ছি আমি এখনই। ও হ্যাঁ হ্যাঁ, ভাইজান আপনারা আইসেন আবার। রেকর্ড কি হয়েছে নাকি হয় নাই?